2022 সালের টেটে পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসেছিল না আসেনি? কারা দিয়েছিল 2022 সালের টেট? ঘোষণা থেকে এসেছিল, কিন্তু 2024-এ কিন্তু আসেনি। সরি, 2023-এ কিন্তু আসেনি। 2024-এ কিন্তু তোমাদের পেশনা থেকে কিন্তু প্রশ্ন হবে। তো আজকে এই টপিকটা ভালো করে পড়ে নাও, দেখে নাও। আশা করছি এখান থেকে তোমরা একটা ভালো ফিডব্যাক পাবে। চলো, প্রেরণা বা যেটাকে আমরা বলছি মোটিভেশন। মোটিভেশন প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীরই থাকে। মোটিভেশন কথাটি কি অর্থ বোঝায় বলো তো কেউ একজন? মোটিভেশন মানে কি বোঝাচ্ছে? বলো। মোটিভেশন মানে কি বোঝাচ্ছে? মোটিভেশন কথাটা নাম শুনে আমরা কি বুঝতে পারছি? কি বলতে পারে? আচ্ছা, গ্রুপে কেউ একজন লিখে দাও তো যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। গ্রুপে কেউ একজন লিখে দাও ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। বলো মামুনি, বলো প্রেষণা কি? মামুনি, হ্যাঁ বলো প্রেষণা কি? প্রেষণা? বাহ, কারেক্ট। পাপিয়া বলতে পারবে প্রেষণা কি? প্রেষণা কি বলতে পারবে? বাহ, কারেক্ট। তার মানে তোমরা বলতে চাইছো যে প্রেষণা মানে হচ্ছে একটা উদ্বেগ, তাই তো? প্রেষণা মানে কি বলতে চাইছি? প্রেষণা মানে হচ্ছে একটা উদ্বেগ। অর্থাৎ, হ্যাঁ, অর্থাৎ ধরো তুমি সিডিপি ক্লাস করছো। এই যে সিডিপি ক্লাসটা 3টের সময় টাইম দেওয়া আছে তোমাদের। তো এই 3টে থেকে করতে হবে। হয়তো তোমরা করছো, এই যে তোমাদের মধ্যে একটা উদ্বেগ হয়ে আছে যে সামনে হয়তো টেট পরীক্ষা। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো করতে হচ্ছে যাতে ক্লাসগুলো কেউ মিস না যায়। মানে কোনো একটা কাজ করব, সেই কাজটা করার আগের মুহূর্তে যে একটা উদ্বেগ, মানে আমাকে কাজটা করতেই হবে ভালোভাবে, মানে শরীরের মধ্যে যাতে অলসতা না আসে, এটাই হচ্ছে প্রেষণা। মানে আমরা যদি গোদা বাংলায় যদি এর অন্তর্নিহিত অর্থটা যদি ধরতে চাই, তো এরকম ভাবে বললে তো হবে না। তো প্রেষণা হচ্ছে প্রাণীর কোনো আচরণ উদ্দেশ্যহীনভাবে ঘটে না। দেখো, অর্থাৎ প্রাণীর যে কোনো আচরণই কখনো উদ্দেশ্যহীনভাবে ঘটে না। তোমার কোনো না কোনো কিছু উদ্দেশ্য থাকবেই। প্রাণী 3টি কারণের জন্য আচরণ করে বেঁচে থাকে। কি কি? বংশ রক্ষা এবং বংশগতির উন্নতি আর প্রাণীর সকল আচরণের তাড়না। এই 3টির আচরণ কিন্তু প্রাণী কিন্তু বেঁচে আছে। উদ্দেশ্যমূলক আচরণের লক্ষ্য পূরণের জন্য এই যে আভ্যন্তরীণ তাড়না বা তাগিদ, তাকেই বলে প্রেষণা। তাহলে এটা যদি আমি একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, কি লিখবো? বলবো যে প্রাণী কখনোই উদ্দেশ্যহীনভাবে বাঁচে না। কোনো না কোনো কাজের ক্ষেত্রে হোক, কোনো না কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক, বা দৈনন্দিন জীবনের কোনো কর্মক্ষেত্রে হোক, কিছু না কিছু উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের পিছনে কি কি আছে? একটা হচ্ছে বংশ রক্ষা করা। বংশ রক্ষা করা মনে হচ্ছে তুমি হয়তো সারাদিনের যে তোমার নিত্য যে কর্ম, কারণ তুমি কর্ম না করে তুমি তো খেতে পাবে না। তোমার তো নিজেদের পরিবেশ আছে, তোমার নিজেরও সংসার আছে। এই যে তুমি তোমার নিজের যে নিজের বংশকে দৈনন্দিন ভাবে যে রক্ষা তুমি করবে, তারপরে কি বংশগতির উন্নতি, তোমাকে সেই ডেভেলপমেন্ট করতে হবে কোনো সংসারের ক্ষেত্রে হোক। আর কি করতে হবে? সকল আচরণের তাড়না, অর্থাৎ তোমার কাজটা যেন তাড়া দেবে, অর্থাৎ তুমি যে কাজটা করবে সেই কাজটা করার যেন
মনের মধ্যে একটা প্রবল উদ্বেগ থাকবে। তো এই উদ্দেশ্যমূলক আচরণের যে লক্ষ্যটা, এই লক্ষ্য পূরণের যে আভ্যন্তরীণ তাড়না বা তাগিদ, তাকেই বলে কি? প্রেরণা। ওকে, মনে থাকবে এটা। প্রেরণা কথাটি ইংরাজি প্রতিশব্দ, অর্থাৎ মোটিভেশন, এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমর্থন মেলে, অর্থাৎ ল্যাটিন শব্দ মোভার থেকে এসেছে। আর মোভার শব্দের অর্থ আমরা জানি যে টু মুভ। টু মুভ মানে কি? সচল প্রক্রিয়া, মানে এক জায়গায় থেকে এক জায়গায় যাওয়া। এটা মনে রাখবে যে মোটিভেশন ব্যুৎপত্তিগত অর্থের কোন ভাষা থেকে এসেছে, পরীক্ষাতেও পড়ে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। অর্থাৎ প্রেরণা এমন একটি মানসিক অবস্থা যা আমাদের বিশেষ একটি ক্রিয়া সম্পাদন করতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ আমাদের মনের যে একটা মানসিক লক্ষ্য বা মনের যে একটা মানসিক অবস্থা বা ক্রিয়া, সেই সম্পাদন কিন্তু কি করে? যে একটা উদ্বুদ্ধ করতে পারে, কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সেই কাজ ব্যাপৃত রাখে। অর্থাৎ তুমি দেখলে যে যতক্ষণ পর্যন্ত তুমি টেট পরীক্ষায় পাশ করতে না পারছো, ততদিন তোমরা কি করবে? বিভিন্ন বই পড়বে, বিভিন্ন অনলাইনে কোচিং নেবে, বিভিন্ন ইনস্টিটিউশনে পড়বে। অর্থাৎ তুমি তোমার নিজের লক্ষ্যটাকে যাতে সফল করা যায়, তার জন্য যতই চেষ্টা তোমরা কিন্তু করবে, সেটা কিন্তু একটা প্রেরণার মধ্যে কিন্তু তুমি অন্তর্গত ধরে নিতে পারো। প্রেরণা প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে নিম্নলিখিত যে ক্রমগুলি পাওয়া যায়, দেখো এই ক্রমগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। 2022 সালে টেটে কিন্তু দিয়েছিল যে প্রেরণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি, পরীক্ষায় বলে দিতে পারে, বা তৃতীয় স্তর কোনটি। সম্ভবত মেবি মনে হয় প্রবাবিলিটি এই প্রশ্নটা মনে পড়েছিল 2022 সালে টেটে, যে প্রেরণা স্তরের তৃতীয় স্তর কোনটি। কিংবা পরীক্ষাতে তোমাদের এমনও দিতে পারে যে প্রেরণা প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে যে নিম্নস্থ স্তরগুলি পাওয়া যায়, হয়তো উল্টো পাল্টা দিয়ে দিল, হয়তো দিয়ে দিল অভাববোধ, তারপরে তাড়না, তারপরে আচরণ সম্পাদন, তারপরে উদ্দেশ্য লাভ, তারপরে চাহিদা বা নিবৃত্তি, এমনি করে হয়তো দিয়ে দিল। কিংবা এমনও প্রশ্নটা পড়তে পারে যে প্রেরণা স্তরের তৃতীয় ধাপ কোনটি। তাহলে এইগুলো যদি আমরা মনে না রাখি, তাহলে কিন্তু আমরা পারবো না। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো, প্রেরণাকে মোটামুটি বিশ্লেষণ করলে আমরা 7টি ধাপ পাবো। কটি ধাপ পাবো বললাম? 7টি ধাপ। কি কি? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, অভাববোধ, চাহিদা, তাড়না, কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা, আচরণ সম্পাদন, উদ্দেশ্য লাভ, চাহিদা নিবৃত্তি এবং তৃপ্তি। এতগুলো তোমাদের কিন্তু পর্ব কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখা খুব সহজ। দেখো প্রথমে আছে অভাববোধ। তোমার যদি কোনো কিছু অভাব না হয়, তা তুমি নিশ্চয়ই বাড়ি থেকে বেরোবে না। তোমার যদি চাকরি করার প্রবণতা না থাকে, তুমি নিশ্চয়ই পড়বে না। তাহলে প্রথমেই যেটা হবে, মনে রাখবে একদম, অভাববোধ। তারপরে কি? চাহিদা। কোনো কিছু পেতে গেলে তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রবল আগ্রহ চাই, এই আগ্রহটাকে বলছি আমরা চাহিদা। চাহিদা থাকলে কি হবে? তাড়না থাকবে। তোমাকে মোটিভেশন, তোমাকে কি করতে চাইবে? সেই কাজটা যাতে উদ্দেশ্যপূর্ণ হোক, বা সেই কাজটা যেন সফল হোক, তোমাকে কি তাড়না করবে, তাই তো? তোমার মনের মধ্যে কিন্তু কি করবে? সেইগুলো তাড়না করার চেষ্টা করবে। তারপরে দেখো এখানে আছে যে কাজের প্রতি উদ্দেশ্যমুখিতা। তুমি সেই কাজটা করার জন্য প্রযোজ্য কিনা। তুমি ডিএলএড এক্সামিনেশন দিয়েছো, তুমি ডিএলএড পরীক্ষায় পাস করে গেছো। ডিএলএড পরীক্ষায় পাস করলে যে তুমি টেট পরীক্ষায় পাস করবে, এমন কোনো উদ্দেশ্যপূর্ণ কিন্তু কোনো অর্থ নয়। তাহলে তুমি সেই টেট পরীক্ষা, তুমি সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য তুমি যোগ্য কিনা, সেটাকে কি বলছে? উদ্দেশ্যমুখিতা। মানে তোমার উদ্দেশ্যটা কোন জায়গায়। তুমি ভালোভাবে পড়াশোনা করছো, যদি পড়াশোনা ভালোভাবে করতে পারো, তুমি অবশ্যই টেট পরীক্ষায় পাস করবে। যদি পড়ার মতো যদি না পারো, কোনোদিনই পারবে না। তাহলে উদ্দেশ্য কিন্তু থাকতে হবে। আর একটা কি বললাম? আচরণ সম্পাদন। আচরণ সম্পাদন মানে যে সঠিকভাবে কিন্তু আচরণ করতে হবে। পড়াশোনা করার ক্ষেত্রে হোক, কোনো কিছু কাজের প্রতি হোক, শ্রদ্ধা, নম্র স্বভাব, মনোবিলতা, স্বাভাবিকশীলতা, এগুলো কিন্তু তোমাকে হতে হবে। উদ্দেশ্য লাভ, তাহলে এইগুলো সমস্ত যদি তোমার মধ্যে যদি ঠিক থাকে, বা প্রাণীর মধ্যে যদি ঠিক থাকে, তাহলে তুমি কি করতে পারবে? তোমার নিজের লক্ষ্যে কিন্তু সফল হতে পারবে। চাহিদা নিবৃত্তি বা তৃপ্তি। এবার ধরো তুমি তোমার ভালো চাকরি পেয়ে গেলে, তা তোমার যেটা
মনের মধ্যে যেটা সংশয় ছিল যে না একটা ভালো চাকরি করে এই কিছু করব, হয়তো মা বাবার পাশে দাঁড়াবো, হয়তো কিছু করার চেষ্টা করব, সমাজের প্রতি হয়তো আরো কিছু দরিদ্রদের কিংবা যারা অসহায় গরিবদের দুস্থদের আমি সাহায্য করতে পারবো। তাহলে এটাই হচ্ছে তোমার কি চাহিদা নিবৃত্তি, এবং চাহিদা নিবৃত্তি হলে তোমার কি হবে, একটা মানসিক শান্তি আসবে, যেটাকে আমরা বলি তৃপ্তি। বলো এটুকু কারোর অসুবিধা আছে? যেটুকু পড়ালাম তার মধ্যে কিছু অসুবিধা? ওকে। প্রেরণার সংজ্ঞা থেকে প্রেরণার কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রেরণাই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই, প্রেরণাটা দিতে পারে। তো প্রেরণাটা কি? প্রেরণার সংজ্ঞা থেকে প্রেরণার কতকগুলি বৈশিষ্ট্য পাওয়া যায়। দেখো, 1 নাম্বার, প্রেরণা চিরস্থায়ী নয়। প্রেরণা কিন্তু তোমার বয়স অনুপাতে কিন্তু থাকে। তুমি 40 ইয়ার্স পেরিয়ে গেলে তোমার পড়ার প্রতি যে ছোটতে যে একটা আগ্রহ ছিল সেটা কিন্তু থাকবে না। এটা প্রত্যেক মানুষেরই হোক, প্রত্যেক প্রাণীরই হোক। কারণ সেই জন্যই বললাম যে প্রেরণা কিন্তু কখনো চিরস্থায়ী নয়। তোমার আজকে আছে, আবার 10 বছর পর নাও থাকতে পারে, মাঝপথে কমে যেতে পারে, এই কথাটাই বললাম। এমনকি কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে হলে প্রেরণা মাঝপথে শেষ হয়ে যেতে পারে। তুমি বারবার টেট পরীক্ষা দিয়ে যাচ্ছ, সঠিক গাইডেন্স না পাওয়ার কারণে একসময় কি হবে, একসময় বলো, মনের মধ্যে কি ঢুকে যাবে? ডিমোটিভেশন ঢুকে যাবে, যে আমি আর যতই চেষ্টা করি না কেন আমি কিন্তু সঠিকভাবে কিন্তু আর কি করতে পারবো না, আমি কিন্তু আর টেট পরীক্ষায় পাশ করতে পারবো না। এই ডিমোটিভেশন যদি ঢুকে যায় তাহলে কিন্তু কারোরই শক্তি নেই যে সেখান থেকে তোমাকে বের করে তোমাকে পরীক্ষাতে পাশ করিয়ে দেওয়া হোক। তাই সেটার জন্য কি প্রয়োজন? একটা বয়স প্রয়োজন। ওই যে বললাম না যে প্রেরণা প্রয়োজন, প্রেরণাটা কিন্তু মাঝপথে শেষ হইতে পারে। প্রেরণা আচরণ সম্পন্ন না হলে বা সম্পন্ন না করে না, আচরণ করতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ প্রেরণা আচরণ সম্পন্ন না করেই কিন্তু আচরণটা করতে কিন্তু উদ্বুদ্ধ করে। প্রেরণা আচরণের অভিমুখ নির্দেশ করে। মানে তুমি কোন পথে গেলে তুমি কি রকম ভাবে তুমি তোমার নিজের জীবনটাকে সাজাতে পারবে। অর্থাৎ তুমি তোমার নিজের বয়সের যে তাগিদ বা বয়সের যে লক্ষ্য সেটা কিন্তু তুমি কি করতে পারবে, নির্দেশ করতে পারবে। একটি উদ্দেশ্য পূরণের প্রেরণা অন্য উদ্দেশ্য সাধনের জন্য কার্যকর হতে পারে না। অর্থাৎ তুমি যখনই কোনো একটা উদ্দেশ্য নিয়ে যখন কাজ করবে, সেই উদ্দেশ্যটা যেন তোমার লক্ষ্য থাকে। আমি যদি টিচার হব, আমি টিচার যেন হব, মানে এরকম একটা উদ্দেশ্য থাকে। তুমি শিক্ষকতার সঙ্গে সঙ্গে তুমি যদি অন্য কোনো চাকরি পরীক্ষাতে বসো, পরীক্ষা দাও, অসুবিধা নেই, কিন্তু তোমার যদি লক্ষ্য যদি 1000টা হয়ে থাকে, কোনোটাই কিন্তু পূরণ হবে না। এটাই বলতে চাইছে। প্রেরণা বাধাপ্রাপ্ত হলে মানুষের প্রক্ষোভ সৃষ্টি হয়। অর্থাৎ তুমি যদি কোনো, একটু আগেই বললাম, চাকরি পরীক্ষায় তুমি যদি ফেলিওর হয়ে যাও বা তুমি যদি সেটা মানে বাধাপ্রাপ্ত হও, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে দেখবে একটা হিংসাত্মক ভাব ঢুকে যাবে, মানে খিটমেজাজি স্বভাব দেখবে, যে কোনো কাজের প্রতি তোমার মনোযোগ বসবে না। তারপরে কি বলছে, প্রেরণার তীব্রতা অনুযায়ী কাজের গতি উদ্দেশ্য বাছাই করা প্রয়োজন হয়। তোমার যেমন মোটিভেশন থাকবে, তোমার পড়ার প্রতি যেমন জোর থাকবে, যেমন ইম্পাওয়ার থাকবে, সেরকম তুমি কি করবে, সেই কাজের প্রতি তুমি কিন্তু কি করবে, মোটিভেশন বা তুমি সেটার প্রতি কিন্তু জোর দেবে। এবার আমরা জেনে নেব যে প্রেরণার প্রকৃতি উল্লেখ করো। এই প্রেরণার প্রকৃতিগুলো কিন্তু পরপর মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু এখান থেকে একদম পয়েন্ট বাই পয়েন্ট করে কিন্তু প্রশ্ন দিতে পারে। সেই জন্যই কিন্তু এগুলো কিন্তু আমি একদম বারবার, দেখো এখানে একটু আন্ডারলাইন করে দিয়েছি, এবং সেগুলো দেখবে একটু বড় বড় কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়েছি। যেমন হচ্ছে মনস্তাত্ত্বিক ধারণা। মনস্তাত্ত্বিক ধারণা মানে কি, আমি ছোট করে বলে দিই। মনস্তাত্ত্বিক ধারণা মানে হচ্ছে বিশেষ চাহিদার কারণে তোমার মনের ইচ্ছা অনিচ্ছা, তুমি কোনটা করবে কোনটা করবে না, কোনটা করলে কি হবে না হবে, সেটা কিন্তু তুমি সেটা মনস্তাত্ত্বিক ধারণা থেকে বুঝতে পারবে। অর্থাৎ প্রেরণা সম্পন্ন মনস্তাত্ত্বিক বিষয়। প্রেরণা কর্মীর মানসিক শক্তি বৃদ্ধি করে। কর্মী বলতে এখানে বোঝাচ্ছে মানব বা মানুষ। মানুষের যে মানসিক শক্তি বা
মানুষের যে ইমপাওয়ার যেটাকে আমরা বলি সেটা কিন্তু বৃদ্ধি করে, এবং বৃদ্ধি করলে কি হবে, চাহিদা পূরণের ক্ষমতা কিন্তু বাড়বে। মানবীয় উপাদানের সাথে সম্পৃক্ত, মানবীয় উপাদানের সাথে সম্পৃক্ত মানে আমি বলতে চাইছি যে শ্রমিকরা কি করে, যে কোনো কাজের প্রতি দৃঢ়ভাবে একনিষ্ঠভাবে কিন্তু কাজ করে। কেন কাজ করে? কারণ তারা দেখে যদি কাজ করতে করতে যদি আমি অন্যমনস্ক হয়ে যাই, তাহলে কিন্তু কাজটা করতে আমি ডিমোটিভেশন হয়ে যাবে এবং সেই কাজটার প্রতি ব্যাঘাত ঘটবে। অর্থাৎ সেই উপাদানের সাথে তাকে কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, অনুপ্রেরণা দিয়ে কাজ করতে হবে, এবং অনুপ্রেরণা দিয়ে কাজ করলে তার যে একটা সারাদিনের যে একটা প্রাপ্য, মানে ধরো একটা শ্রমিক, ধরো কোন একটা লেবার খাচ্ছে, হয়তো কোনো একটা বাড়িতে কাজ করছে কিংবা কোনো একটা কারখানাতে কাজ করছে, তাহলে আমরা যদি কাজ করতে করতে যদি অন্যমনস্ক হয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমাদের কাজের প্রতি ব্যাঘাত ঘটবে, এবং কাজের প্রতি ব্যাঘাত ঘটলে কি হবে, কাজটা আমাদের প্রতি যথেষ্ট সময় নিয়ে নেবে। তা যথেষ্ট সময় নিলে সেই টাইমের মধ্যে যদি কাজ করতে না পারি কোনো মালিকের, তাহলে সে আমাকে কি দেবে না, সে আমাকে অর্থ দেবে না, তো সেটা কিন্তু ব্যাঘাত ঘটবে। আর আমি যদি ঠিক মোটিভেশনের সাথে, প্রেরণার সাথে যদি সেই কাজটা করি, তাহলে কি হবে, আমি সঠিক সময়ে সেই কাজটা করতে পারবো, এবং সঠিকভাবে যদি সেই কাজটা করতে পারি, তাহলে কি হবে, আমি তার যে আমার যে প্রাপ্য, সারাদিনের যে আমার যে প্রাপ্য, মানে আমার যে অর্থটা কথা বলছি, সে অর্থটা কিন্তু আমি পাবো। এটাকে আমরা বলছি মানবীয় উপাদানের সাথে সম্পর্ক। ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়াটা মানে বলতে চাইছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা ধরন বদলায়। অর্থাৎ দেখা গেল যে তুমি ক্লাস মাধ্যমিক পাশ করলে, মাধ্যমিক পাশ করার পরেই তুমি বাবাকে বললে যে আমার একটা মোবাইল চাই। এই যে তোমার যেটা চাহিদা মোবাইল, হয়তো তুমি ভালো রেজাল্ট করলে, হয়তো হায়ার এডুকেশনের জন্য তোমার কাছে মোবাইল লাগতেই পারে বিভিন্ন রকম তথ্য সংগ্রহের জন্য। এই যে চাহিদাটা আস্তে আস্তে কি হবে, তুমি মোবাইলটা পাওয়ার পরে আস্তে আস্তে চাহিদাটা কি কমবে না চাহিদাটা আস্তে আস্তে বাড়বে, কোনটা বাড়বে? মানে তুমি ধরো সেটার প্রতি আরো কিছু করতে চাইবে, সেই মোবাইল ফোনটা নিয়ে হয়তো বিভিন্ন রকম, হয়তো তুমি ইন্টারনেটে তথ্য অনুযায়ী সেটাকে তুমি সার্চ করবে। আস্তে আস্তে একসময় দেখা যাবে যখন তুমি ইন্টারনেট জগতে একদম পুরোপুরি সক্রিয়, তখন দেখবে তোমার যে চাহিদাটা মনের মধ্যে ছিল, হ্যাঁ আমি একটা মোবাইল ফোন আমার হলে খুব ভালো হয়, এই দেখবে মোবাইল ফোনটার প্রতি দেখবে তোমার তখন আর আসক্তি তখন আর থাকবে না। অর্থাৎ একটা ধারাবাহিক পরিবর্তন হবে। হয়তো তুমি মোবাইল ফোনের থেকে আরো কিছু উন্নত পরিমাণে চাইবে, হয়তো ডিজিটাল বোর্ড চাইবে, নাহলে কম্পিউটার চাইবে, নাহলে ল্যাপটপ চাইবে। তো এটা হচ্ছে কি একটা চাহিদা। এখানে যেমন দেখো উদাহরণ দেওয়া আছে যে এটি আসার পরে মানুষের কাছে মোবাইল ফোনের চাহিদা বেড়ে গেল। কোনটা আসার পরে? এই যে ধারাবাহিক প্রক্রিয়া, মানুষের যে চাহিদার ধরন। কোনো কোম্পানি কর্মীদের একটি করে মোবাইল সেট উপহার হিসাবে দিল, মানে কোনো একটা কোম্পানি কর্মীদের, সেখানে ধরো কাজ করছে কোনো লেবার বা কোনো শ্রমিক, তাদেরকে উপহার হিসাবে কি দিল, একটা করে মোবাইল কিন্তু দিল। এতে তারা কি হবে, অনুপ্রাণিত হবে, এবং অনুপ্রাণিত হলে কি হবে, তারা সেই কাজের প্রতি তারা বেশি আগ্রহী হবে। সুতরাং বলা যায় প্রেষণা একটি অব্যবহৃত প্রক্রিয়া। অর্থাৎ প্রেষণা কখনো ব্যবহৃত প্রক্রিয়া নয়। মানে তুমি একবার ব্যবহার করে দেওয়ার পরে তোমার আস্তে আস্তে মনের মধ্যে যে একটা মোটিভ পাওয়ার, সেই মোটিভ পাওয়ার বা প্রেষণার প্রক্রিয়াটা তোমার আস্তে আস্তে কিন্তু কি হবে, অক্ষুণ্ণ থেকে যাবে। অর্থাৎ প্রেষণা বলতে চাইছে যে উদ্দেশ্য লক্ষ্যকে ঘিরে বা সেটি কিন্তু কার্যকর কিন্তু থাকে না। নেক্সট, প্রেষণা লক্ষ্য কেন্দ্রিক। প্রেষণা সর্বদা উদ্দেশ্য কেন্দ্রিক। আগেই বললাম তোমার উদ্দেশ্যটা যদি শিক্ষক হওয়ার প্রতি যদি লক্ষ্য থাকে, তাহলে তোমার সেই লক্ষ্যটা কিন্তু সফল হবে। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো কর্মীদের সর্বোচ্চ পর্যায়ের সেবা আদায় করা। তাহলে আমি একটু আগেই বললাম, এই ধরনের একটা উদাহরণ দিলাম যে কোনো একটা প্রতিষ্ঠান, হয়তো স্কুলের ধরো যে হেড টিচার, উনি সমস্ত স্কুলের কিন্তু দেখাশোনা করেন। তাহলে ওনার লক্ষ্য থাকবে যে টিচাররা কখন কোন সময় ক্লাস নিচ্ছে না নিচ্ছে না, মানে তার যে একটা কাজ, তার যে একটা ডেইলি যে রুটিন, সেই রুটিনটা কিন্তু আদায় করে নেওয়া। সেটা স্কুলের উদাহরণ দিলাম তা নয়, সেটা কর্মীদের ক্ষেত্রেও, কোনো মালিকের ক্ষেত্রেও উদাহরণটা হতে পারে। প্রেষণা উদ্দেশ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রেষণা উদ্দেশ্য লক্ষ্যকে ঘিরে কিন্তু আবর্তিত হয়। প্রেষণা অভাবের সাথে সম্পৃক্ত। তোমার যদি অভাব থাকে, তোমার যদি অর্থের যদি অভাব থাকে, তাহলে তুমি অবশ্যই চাইবে যে আমি একটু ভালো পড়াশোনা করে আমি আমার নিজের জায়গাটাকে যেন একটু
পরিষ্কার করতে চায়। অর্থাৎ তোমার মধ্যে তাড়না আসবে। কিসের তাড়না আসবে? অভাবের তাড়না আসবে। মানুষ সেটি পূরণ করার চেষ্টা করবে। তুমি চেষ্টা করবে যাতে আমি আমার নিজের অভাবটা যাতে পূর্ণ করতে পারি। প্রতিষ্ঠানটা যদি এই অভাবটির পূরণ করে তাহলে সে অনুপ্রাণিত হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। সুতরাং অভাবই হলো প্রেষণার বৃত্তি। ইতিবাচক বা নেতিবাচক। ইতিবাচক বা নেতিবাচক মানে কি বলতে চাইছি তোমরা জানো? ইতিবাচক মানে হচ্ছে একটা ভালো দিক আর নেতিবাচক মানে হচ্ছে একটা খারাপ দিক। অর্থাৎ প্রেষণাটা তোমার ভালোর দিকেও যেতে পারে, আবার খারাপের দিকেও কিন্তু যেতে পারে। প্রতিষ্ঠানে কাউকে পুরস্কৃত করে কার্য উদ্ধার করা যথার্থ ইতিবাচক প্রেষণা। অর্থাৎ প্রতিষ্ঠানে তুমি কাউকে পুরস্কার করলে, যে কিছুক্ষণ আগেই বললাম যে ধারাবাহিক প্রক্রিয়ার পয়েন্টে কি ছিল, যে কোনো একটা কোম্পানি তার কর্মীদের কোনো একটা অনুষ্ঠানের সময় কি করলো, যে সবাইকে কিন্তু একটা করে মোবাইল সেট উপহার হিসাবে দিল। তাহলে এটা কি করা বোঝালো? এটা নিশ্চয়ই ইতিবাচক, প্রতিষ্ঠানের দিক থেকে পুরস্কৃত করা বোঝালো। আবার কাউকে তিরস্কার করে কার্য উদ্ধার করার প্রয়োজন হয়ে পড়ে। ঠিকঠাক মতো যদি কেউ কাজ করতে না পারে, হয়তো তুমি অর্থ দিচ্ছ, তোমার কি ভাল লাগবে? ভাল লাগবে না। তা তুমি তাকে কি করবে? তিরস্কার করে বাইরে বাইর করে দেবে এবং তোমার কিন্তু তাকে আর কখনো কিন্তু প্রয়োজন মনে পড়বে না। এই ধরনের প্রেষণা কিন্তু নেতিবাচক। কার্যশক্তি। প্রেষণা হলো কার্যশক্তি, যা মানুষকে কোনো কাজ করা বা না করা থেকে বিরত থাকতে অনুপ্রাণিত করে। অর্থাৎ তুমি কাজ করবে, এই কাজ করার মূলে কিন্তু প্রেষণা। অর্থাৎ তুমি কাজটা করতে করতে বা পড়তে পড়তে তুমি থামবে না, তুমি ঘুমাবে না, তুমি একনিষ্ঠভাবে পড়বে, এটা কিন্তু সবকিছুই কিন্তু প্রেষণা করে। এটি সরাসরি শিক্ষার্থীর মানসিক অবস্থাকে প্রভাবিত করে। ওই যে বললাম, যেটি একমাত্র যারা পড়াশোনা করে নিয়মিত তাদেরই মনকে একমাত্র সে কি করে? প্রভাবিত করবে। এতে সে কার্য সম্পাদনের প্ররোচিত হবে। কার্য সম্পাদন করতে সে কি হবে? কার্য সম্পাদন করতে সে প্ররোচনা ভাব দেখাবে। এই কাজটা করব, ভাল লাগছে না, এই ক্লাসটা করব আজকে কেমন হয়তো মানে শরীর খারাপ, এরকম যে একটা মানে বলে না যে একটা আলসি ভাব, এটা কিন্তু অনেক সময় দেখা যাবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমার কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র দ্বারা তোমার কিন্তু পরিচালিত কিন্তু হতে হবে। আচরণের মাধ্যমে প্রকাশ। আর্থিক বা অনার্থিক প্রক্রিয়াটা কেন বললাম না, কারণ এটা পরীক্ষাতে খুব একটুকু তোমাদেরকে দেয় না, কারণ অর্থের সাথে প্রেষণা খুব একটা সম্পর্ক নেই বললেই চলে, আছে। তো এই পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা একটু জাস্ট এটা একটুকু তোমরা দেখে রেখে দেবে যে কোনটার পরে কোনটা আসছে। আচরণের মাধ্যমে প্রকাশ। আচরণের মাধ্যমে প্রকাশ মানে বলতে চাইছি যে প্রেষণা একটি শক্তি যা মানুষের আচরণকে শক্তিশালী করে। প্রেষিত কর্মীর মধ্যে স্বতঃস্ফূর্ততা কাজ করে। অর্থাৎ তোমার যে প্রেষণা, তোমার যে মানসিক কাজ, এই যে আজ যাব কাল যাব, এই কাজটা এখনই করব তখনই করব, এটা কিন্তু উচিত না। তা তোমাকে কি করতে হবে? প্রতিদিনের পড়া প্রতিদিনই কিন্তু করে নিতে হবে এবং সেই কাজটা করার প্রতি তোমাকে কি রাখতে হবে? স্বতঃস্ফূর্ত। মানে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যে একটা মনের মধ্যে ফুর্তি, আগ্রহের যে উন্মাদ, সেটা কিন্তু কি করতে হবে? সেটা রেখেই তোমার কিন্তু কাজ করতে হবে। তাহলে এখান থেকে তোমাদের যেগুলো মনে রাখতে হবে, প্রকৃতিগুলো মনে রাখতে হবে। মনস্তাত্ত্বিক ধারণা, মানবীয় উপাদানের সাথে সম্পৃক্ত, ধারাবাহিক প্রক্রিয়া, প্রেষণা লক্ষ্য কেন্দ্রিক, প্রেষণা অভাবের সাথে সম্পৃক্ত, ইতিবাচক বা নেতিবাচক, কার্যশক্তি, ব্যক্তি স্বাতন্ত্র্যের সাথে সম্পৃক্ত, আর্থিক বা অনার্থিক প্রক্রিয়া, আচরণের মাধ্যমে প্রকাশ। আমি কিন্তু নেক্সট দিন যেদিন সিডিপি থাকবে সেদিন কিন্তু এই প্রেষণাটা থেকে তোমাদের কিন্তু পড়া ধরবো এবং প্রত্যেকটা পয়েন্ট, কোন পয়েন্টের পর কোন পয়েন্টটা আসবে এবং সেই পয়েন্টটার বিশেষ বৈশিষ্ট্য কি সেটা কিন্তু বলতে হবে। বলো, এটুকু কেউ বুঝতে পেরেছো না পারোনি? প্রেষণা থেকে প্রশ্ন আসবে। ওই যে বলে দিলাম প্রথমে যে প্রেষণা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। প্রেষণা কি? উদ্দেশ্যমূলক আচরণ। প্রেষণার স্তরগুলি কি কি? প্রেষণার স্তরগুলিকে সাজিয়ে তোমাকে দিতে পারে, তোমাকে সঠিক
স্তরগুলোকে সাজাইতে হবে। প্রেষণার তৃতীয় স্তর বলতে আমরা কোন স্তরটাকে বুঝি, প্রেষণার পঞ্চম স্তর কোনটা স্তরকে বুঝি, তাই তো? প্রেষণার প্রকৃতিগুলির মধ্যে কোনটি অতপ্রতভাবে প্রেষণার উদ্দেশ্যের সাথে সম্পর্ক সাথে জড়িত, এরকম কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষাতে একদম বলে না যে একদম ডিটেলস, মানে একদম ডিটেলস না পড়লে এমসিকিউর উপর ভরসা করে গেলে কিন্তু হবে না। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে পড়বে। আর আমি কিন্তু নেক্সট বুধবার এই প্রেষণা থেকে কিন্তু পড়া থাকবে। আমি যেমন ভাবে পড়ালাম প্রত্যেককে কিন্তু আমি এরকম পড়া ধরবো। যদি কেউ বুঝতে না পারো বলতে পারো। বুঝতে পেরেছো প্রত্যেকে? শঙ্কর আছো? শঙ্কর, এত লেট করে জয়েন করছো কেন? হ্যাঁ, আজকে সানডে, আজকে সেই জন্যই তোমাদের টাইমটা 3টে থেকে দিলাম। বুঝতে পেরেছো শঙ্কর? তুমি তো এখনই জয়েন করলে, তুমি তো হ্যাঁ, হ্যাঁ, টেলিগ্রামে দেওয়া হয়নি, অনেকে হয়তো টেলিগ্রামটা খোলে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছি, টেলিগ্রামে দেওয়া হয়নি, বা টেলিগ্রামে দিলে হয়তো অনেকেই বুঝতে পারতো। ওকে, এটুকুর মধ্যে আশা করছি কারোরই কোনো অসুবিধা নেই, প্রত্যেকে হয়তো বুঝতে পেরেছো। এবার প্রেষণার প্রকারভেদ গুলো আমরা পড়ে নেবো। এই প্রকারভেদ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রকারভেদ গুলোর মধ্যে একটা প্রকারভেদ এখান থেকে অনেক পরে, যেটা হচ্ছে প্রেষণার জৈবিক চাহিদা গুলো কোনগুলি। ঠিক আছে, জৈবিক প্রেষণা বা জৈবিক চাহিদা, এগুলো কিন্তু পড়বে। ঠিক আছে? আচ্ছা, মাইকটা একটু অফ করে দাও রিম্পা। দেখো, জৈবিক প্রেষণা, কার মাইকটা অফ আছে দেখে নাও তো একটু। আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, কার যার মাইকটা যার অফ আছে, অন আছে, একটু অফ করে নাও। দেখো, জৈবিক প্রেষণা বা যেটাকে আমরা বলছি বায়োলজিক্যাল মোটিভেশন। বায়োলজিক্যাল মোটিভেশনটা মানে কি বলতো? কে বলতে পারে? বায়োলজিক্যাল মোটিভেশন। একদম, বায়োলজিক্যাল মোটিভেশন মানে হচ্ছে যেটা, যে চাহিদার কথা হয়তো তুমি বলতে পারবে না, তোমার নিজের শরীরের মধ্যে সেই চাহিদাগুলো বাড়তে থাকবে দিন দিন দিন। সেটা একমাত্র বয়স বাড়ার সাথে সাথে, 25 to 45, এটাকে বলে বায়োলজিক্যাল মোটিভেশন। বলছে না বায়োলজিক্যাল মানে কি, বায়োলজিক্যাল মানে হচ্ছে যে জীবনের জীবনের অধ্যায়ের যে একটা জৈবিক প্রেষণা, একটা চাহিদা থাকে মানুষের একটা বয়স পর্যন্ত, সেই বয়সটা পেরিয়ে গেলে সেই চাহিদাগুলি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এইটাই আমরা পড়বো যে যে প্রেষণাগুলি প্রাণীর জীবন ধারণের সহায়তা করে, অর্থাৎ তাকে বাঁচিয়ে রাখে, তুমি সেইগুলো না হলে তুমি বাঁচতে পারবে না সমাজে, সেগুলিকে জৈবিক প্রেষণা বলে। এই প্রেষণার ব্যক্তির চাহিদাগুলি প্রেষণার থেকে উৎসারিত, অর্থাৎ প্রেষণার প্রথম পর্যায়ে যেগুলো আমরা পড়লাম সেগুলো থেকে কিন্তু উৎপন্ন হয়। এই চাহিদাগুলি ব্যক্তির মধ্যে থাকলেও সেগুলি প্রেষণার দ্বারা সক্রিয়তা লাভ করে। তোমার যদি সেই জৈবিক প্রেষণা যদি তোমার শরীরের মধ্যে থেকে থাকে, তাহলে তুমি কিভাবে লাভ করবে? তুমি তোমার নিজের অন্তরের মধ্যে বলার মাধ্যমে তুমি কিন্তু সেই সক্রিয়তা লাভ করবে, নচেত নয়। প্রধানত বাঁচার তাগিদে তোমার কিন্তু সেই চাহিদাটাকে পূরণ করতে হবে। পরিতৃপ্তি সাধন হওয়া দরকার, প্রত্যেক জৈবিক চাহিদা তোমার কিন্তু তৃপ্তি কিন্তু বা পরিতৃপ্তি কিন্তু দরকার। সেটা কিন্তু মানসিক হতে পারে, সেটা খিদের চাহিদা হতে পারে, সেটা ঘুমের চাহিদা হতে পারে। তুমি দেখবে ঘুমাচ্ছ, হঠাৎ করে তোমাকে যদি কেউ ডেকে দেয়, তাহলে তোমার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেন স্ট্রোক হইতে পারে। তুমি ঘুমাচ্ছ, হঠাৎ তোমাকে যদি কেউ ডেকে তোমাকে যদি বিছানা থেকে তুলে দেয়, তাহলে কিন্তু ব্রেনের অক্সিজেনের অভাবে তুমি কিন্তু মারা যেতে পারো। এটা কিন্তু সাইকোলজি কিন্তু বলছে, কারণ আমাদের এই যে কথা বলছি, সচরাচর ভাবে ঘুরে বেড়াচ্ছি, একটা কারণের জন্য। ঘুম থেকে ওঠার পর বলে না যে অনেকক্ষণ বসে থাকতে হয় বিছানায়, তার কারণ কি? কারণ আমার ব্রেনের যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সেটা কিন্তু আমি ঘুমের মধ্যে চাহিদাটা মিটিয়েছি, তাই তো? দেখবে আমরা যখন ঘুমাই তখন দেখবে নিঃশ্বাস দেখবে খুব
আস্তে আস্তে নিই, মানে একদম দেখবে রাত্রের 12টার পর থেকে তোমরা বুঝতে পারবে নিঃশ্বাসটা দেখবে খুব আস্তে আস্তে নিই, দেখবে নিঃশ্বাসটা খুব ধীরে 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 চলে। কারণ কেন নিঃশ্বাসটা আস্তে আস্তে নিই, কারণ সেই সময় আমরা নিঃশ্বাসটা না ব্রেন থেকে নিই, মানে আমাদের যতক্ষণ পর্যন্ত ব্রেনে নিঃশ্বাসটা আবৃত আছে সেই নিঃশ্বাসটা আমরা নিই। তুমি যখন গভীর ঘুমে যখন আবদ্ধ হয়ে যাবে, হট করে তোমাকে যদি কেউ ডেকে দেয় তাহলে কেমন মনে হবে? তুমি কিন্তু অক্সিজেনটাকে যদি সঠিকভাবে যদি কেউ সংগ্রহ করতে না পারে সেই মুহূর্তে সেই ব্যক্তিটা কিন্তু সঙ্গে সঙ্গে ডেথ। এটা কিন্তু সাইকোলজি বলছে। তো এই চাহিদাটা তোমাকেও তৃপ্তি হওয়া দরকার, অর্থাৎ অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওই যে একটু কথা আমি তোমাকে বললাম যে তোমার যদি সেই চাহিদাটা যদি পূরণ না হয়, সেটা ঘুমের চাহিদা হতে পারে, তৃষ্ণার চাহিদা হতে পারে, সেই চাহিদাটা যদি না হয় তাহলে তোমার কিন্তু এই যে ভেতরের যে একটা অভ্যন্তরীণ ভারসাম্য সেটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। তাই ব্যক্তির অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা একান্ত প্রয়োজনীয়। উদাহরণগুলো দেখে নাও, পরীক্ষার সময় কাজে লাগবে। জৈবিক প্রেষণার মধ্যে কি কি পড়ছে? ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা ও মাতৃত্ব ইত্যাদি। পরীক্ষার সময় হয়তো কোনোটা হয়তো একটা দিয়ে দিল, বাকিগুলো হয়তো দিল না, তখন তোমাদের কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে। ঠিক আছে? ব্যক্তিগত প্রেষণা। ব্যক্তিগত প্রেষণা মানে আমরা জানি যে আমাদের ব্যক্তি কেন্দ্রিক বা পার্সোনাল বা নিজস্বতা, বা যেটাকে আমরা বলছি অহম সত্তা, অর্থাৎ বিশেষ আচরণ সেই ব্যক্তি স্বাতন্ত্র্যকে ব্যক্তিগত প্রেষণা বলে। অর্থাৎ ব্যক্তির সামাজিকীকরণের মধ্য দিয়ে তার নিজস্বতা অনুযায়ী অহম সত্তাকে কেন্দ্র করে যে বিশেষ আচরণ, সেই ব্যক্তি স্বাতন্ত্র্যকে আমরা কি বলছি? ব্যক্তিগত প্রেষণা। এটি মনস্তাত্ত্বিক আচরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাটাকে আন্ডারলাইন করে রাখবে কিংবা খাতায় লিখে নেবে। যদি বলে যে প্রেষণার প্রকারভেদগুলির মধ্যে কোনটি মনস্তাত্ত্বিক আচরণ চাহিদা মেটায়, তখন তোমাদেরকে বলতে হবে ব্যক্তিগত প্রেষণা। কেন? কারণ এটি জন্মগত এবং কিছুটা অর্জিত। তাহলে এর উদাহরণটা দেখে নিই। যেমন ধরো আনন্দ পাওয়া, ভালো লাগা, মন্দ লাগা, বিশেষ কিছুতে ভয় পাওয়া, বিশেষ আগ্রহ, এগুলো কি? এগুলো হচ্ছে তোমাকে কিছু অর্জন করে নিতে হবে সমাজে থাকতে থাকতে, আর তোমার সেটা যেন কিছুটা যেন তোমার নিজের গুণের মধ্যেও থাকে। কেউ দেখবে ছোট থেকে দেখবে খুব হাসি খুশি থাকে, সে সারা সময় মানে সব সময় হয়তো দেখবে তার মনের মধ্যে দেখবে আনন্দতে সে ভাসতেই থাকে, কিছু কথা বললে দেখবে সে হাসতে থাকে। তার মানে কি? সেটাও কিন্তু তার নিজস্ব কিছু জন্মগত আছে, আর পরিবেশটাও সেরকম ভদ্র কিংবা স্বভাবের কিংবা নম্র কিংবা হাসি খুশি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে হতে পারে। তার ভালো লাগা, এটাও তার ব্যক্তিগত চাহিদা। মন্দ লাগা, বিশেষ কিছুতে ভয় পাওয়া, বিশেষ আগ্রহ, কোনো কিছুতে মোটিভেশন হওয়া, এগুলো কিন্তু একটা কি? ব্যক্তিগত কিন্তু প্রেষণা। সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণা মানে কি? ব্যক্তির সামাজিক চাহিদা, অর্থাৎ সামাজিক প্রেষণা যদি পরিতৃপ্ত হয় তাহলে কি হবে? ব্যক্তি সমাজে জীবনযাপনে যদি অধিকার হবে। তাহলে সেইগুলোর মধ্যে কি কি? কৃতিত্ব, তোমার সমাজের কৃতিত্ব কেমন? তোমার কৃতিত্ব কি করে হবে? তুমি যদি সমাজে ভালো যদি কাজ করো তবেই তোমার সমাজে একটা কৃতিত্ব থাকবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির মনের গোটা পৃথিবীর কৃতিত্ব, কারণ উনি শুধু নিজের জন্য কাজ করে যাননি, গোটা দেশের সমাজের উজ্জ্বল মুখ আমাদের। তো তার প্রভাব, তার ভালো গুণ, তার খ্যাতি, তার স্বনামধন্য, তার মর্যাদা লাভ, এইগুলো কিন্তু ওনার মধ্যে কিন্তু বিরাজমান। তো সেইগুলো কিন্তু কি করতে হবে? সমাজের মধ্যে থেকে শুধু আমার না, সমাজের কিন্তু উপকার করতে হবে। তো সেই জন্য এই পয়েন্টগুলো মনে রাখবে। কৃতিত্ব, প্রভাব, প্রতি প্রতিপত্তি, খ্যাতি, স্বাধিকার, আনুগত্য, দলভুক্তি, মর্যাদা লাভ, এগুলো কিন্তু সামাজিক প্রেষণার মধ্যে কিন্তু অন্তর্গত। আবার প্রেষণাকে বা উদ্বোধকের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় দিতে পারে যে প্রেষণাকে কভাগে ভাগ করা যায়, তখন তোমাদেরকে বলতে হবে দুভাগে। কি কি?
আভ্যন্তরীণ প্রেরণা, যেটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক মোটিভেশন, আর একটা হচ্ছে বাহ্যিক প্রেরণা, যেটাকে আমরা বলছি এক্সট্রিনসিক মোটিভেশন। তাহলে আভ্যন্তরীণ প্রেরণাটা কি? আভ্যন্তরীণ প্রেরণা মানে হচ্ছে যে তোমার আত্মসন্তুষ্টির জন্য যে প্রেরণা তুমি লাভ করবে। অর্থাৎ তুমি কোনো কিছু পাওয়ার জন্য যখন অতিরিক্ত পরিমাণে তোমার মনকে কষ্ট করে পরিশ্রম করে নিজের মনের মধ্যে জোর করে তুমি যখন আচরণ করবে, অর্থাৎ তুমি চাকরি পরীক্ষায় বসছো, চাকরি পরীক্ষায় বসার ক্ষেত্রে তোমার কোন প্রেরণাটা কাজ করবে? আভ্যন্তরীণ প্রেরণা না বাহ্যিক প্রেরণা, কোনটা? চাকরি পরীক্ষায় বসার ক্ষেত্রে তোমার মনের মধ্যে কোন প্রেরণাটা কাজ করবে, কোনটা হবে? আভ্যন্তরীণ প্রেরণা কাজ করবে। কেন? কারণ তুমি সেই চাকরিটার পাওয়ার জন্য তোমার মনের মধ্যে ওতপ্রোতভাবে তোমার মনটাকে সংযত করবে যে আমি কী রকমভাবে কী ভালোভাবে পরীক্ষা দিলে আমি সেটা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ তুমি তোমার নিজের মনের ইচ্ছাতে যখন তুমি কাজটা সম্পন্ন করবে, তখন সেটাকে আমরা বলছি আভ্যন্তরীণ প্রেরণা। বৈশিষ্ট্যাবলী, কি কি বৈশিষ্ট্য দেখা যায়? কোনো ব্যক্তির কোনো বাহ্যিক উদ্দীপক বা পুরস্কার ছাড়াই ব্যক্তি উদ্দেশ্য লাভ করে। অর্থাৎ তুমি তোমার জন্য কাজ করে তোমাকে যদি কেউ পুরস্কৃত যদি কেউ না করে, তুমি কি পরীক্ষায় বসবে না? মানুষ যখন নিজের আত্মসন্তুষ্টির জন্য এই আচরণ করে থাকে, একটু আগেই বললাম। আভ্যন্তরীণ প্রেরণা বেশি কার্যকরী ও সুদূর প্রসারী। আভ্যন্তরীণ প্রেরণা একজন ব্যক্তির নিজস্ব ইচ্ছা ও চাহিদার দ্বারা চালিত হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার গুণানুভূতির ওপর কতটা আগ্রহপ্রবণ, কতটা চাহিদা, সেই চাহিদার প্রতি কিন্তু আভ্যন্তরীণ প্রেরণা কিন্তু কি হয়? পরিচালিত হয়। আভ্যন্তরীণ প্রেরণার মূল লক্ষ্য হলো নিজেকে সাজানো। অর্থাৎ তোমাকে নিজেকে যেমনভাবে তুমি নিজেকে সাজাতে পারবে, যেমনভাবে নিজেকে বিকাশ লাভ করতে পারবে সমাজে, সেরকমভাবে তুমি কিন্তু সেই ক্ষমতাগুলিকে আয়ত্ত করতে পারবে। আভ্যন্তরীণ প্রেরণার ব্যক্তি যে কাজটি করে সেটি কিন্তু উপভোগ করে, কোনো ফলের কথা চিন্তা করে না। এটা একদম বাস্তব কথা। কারণ কোনো কিছু করার আগে তোমাকে ফলের চিন্তা করলে কিন্তু হবে না। কারণ তোমাকে তোমার নিজের যে ইম্পাওয়ার, তোমার নিজের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু প্রয়োগ করতে হবে। ফলের আশা পরে করবে, আগে কর্মটা করো। কর্ম করলেই তুমি কিন্তু ফলের আশাটা অবশ্যই তুমি কিন্তু প্রাপ্ত লাভ করতে পারবে। উদাহরণ কি? আমরা প্রায় প্রত্যেকেই সকালে উঠে খবরের কাগজ পড়ি। এই উদাহরণটা ভালো করে দেখো। আমরা প্রায় প্রত্যেকেই সকালে উঠে খবরের কাগজ পড়ি। অনেকে বিভিন্ন ধরনের গল্প পড়ে। খবরের কাগজে তো একই রকম থাকে না, গল্প থাকে, উপন্যাস থাকে, টিভির কোনো খবর থাকে যে কখন কোন সময় কোন সিনেমা হচ্ছে। তো আমরা বিভিন্ন রকম হয়তো পেশায় হয়তো যুক্ত। কেউ হয়তো কাগজ পড়ে হয়তো গল্প পড়তে ভালো লাগে, উপন্যাস পড়তে ভালো লাগে, আবার টিভিতে কোন সিনেমা বা সিরিয়াল আছে সেটাও প্রথম দেখে নেয়। এইগুলি হলো আভ্যন্তরীণ প্রেরণা, অর্থাৎ তোমার নিজের ইচ্ছা শক্তি। শ্রেণীকক্ষে আভ্যন্তরীণ প্রেরণার প্রয়োগ। শ্রেণীকক্ষে আভ্যন্তরীণ প্রেরণার প্রয়োগটা কি হবে? যে প্রাক প্রাথমিক স্তরে স্মেলি দেওয়ার প্রয়োজন করা হয়েছে। অর্থাৎ প্রাক প্রাথমিক স্তর কথাটার মানে হচ্ছে এই যে তুমি যখন বাচ্চাদেরকে যখন পড়াবে, তখন তুমি কিন্তু কথার ছলে, গল্পের ছলে, কোনো হাসির মাধ্যমে তুমি কিন্তু সেই ছড়াটাকে কিন্তু কি করবে? পড়াবে। শ্রেণীকক্ষে কোনো প্রশ্নের উত্তর ঠিক দিলে প্রশংসা করতে পারবে, অবশ্যই প্রশংসা করবে, না তোমার খুব ভালো হয়েছে, বাহ, গুড। এই যে একটা তার মধ্যে তুমি একটা প্রশংসা করলে। বিদ্যালয়ে এমন কিছু কর্মসূচির ব্যবস্থা রাখা যেতে পারে যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দ মতো কাজ করতে পারে। শিক্ষার্থীদের খেলাধুলা, গান বাজনার ক্ষেত্রে পুরস্কার দান করতে পারবে। এছাড়া লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই রাখা যেন যেতে পারে, তার জন্য শিক্ষার্থীর কি করতে হবে? আত্মতুষ্টি কিন্তু ঘটাতে কিন্তু পারে। কিছু বৈশিষ্ট্য দেখে নাও। বাহ্যিক প্রেরণা হলো ব্যক্তি পুরস্কার অর্জন। তাহলে আমরা এখনই আগে বললাম, যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন পড়ে যে আভ্যন্তরীণ প্রেরণার উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে? আবার যদি বলে যে বাহ্যিক প্রেরণার উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে? কোনটা? খবরের কাগজ পড়া,
টিভি সিরিয়াল দেখা আর হ্যাঁ, আর যদি বলে যে পুরস্কার অর্জন কাউকে পুরস্কৃত করা, তারপর ধরো দিয়ে দিল যে ব্যক্তিদের মধ্যে আগ্রহকে নষ্ট করে দেওয়া, তাহলে এটা কোন পেশনার মধ্যে অন্তর্গত? তোমার একটা আগ্রহ আছে পরীক্ষা দেওয়ার, তোমার কেউ একজন এসে বলতে ধর টেট পরীক্ষা দিয়ে কি হবে, চাকরি হবে না তো, পরীক্ষায় পাশ করে থাকলে তো চাকরি হবে না, এই যে তোমার যে একটা আগ্রহ সেই আগ্রহটাকে সঙ্গে সঙ্গে নষ্ট করে দিল, সেটা কোন পেশনার মধ্যে অন্তর্গত? হ্যাঁ, বাহ্যিক পেশনা। দেখো এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবে, যখন কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলের আশায় শিক্ষক শিক্ষিকা বা বাবা মাকে খুশি করার জন্য বা শাস্তি এড়ানোর জন্য যখন কোনো কাজ করা হয়, এগুলোই হচ্ছে বাহ্যিক পেশনা। অর্থাৎ তুমি যখন কোনো পরীক্ষায় ভালো ফলে আশা করবে, শিক্ষক শিক্ষিকা বাবা মাকে কি করার জন্য, নিশ্চয়ই খুশি করার জন্য বা তাদের শাস্তি এড়ানোর জন্য। বলে না যে তুমি যদি আজকে এই যে পরীক্ষাটা দিচ্ছ, এই মক টেস্টটা তুমি যদি 30-এ যদি 30 না পাও, তোমার কিন্তু 10 বার ধরে কিন্তু কান ধরে উপোস করাবো। অনেকেই বাবা মা বলে তুমি যদি আজ স্কুল না যাও, তাহলে তুমি কিন্তু ভালো কিছু পাবে না আমার কাছ থেকে, হয়তো কোনো কিছু খাবার জিনিস হোক, কোনো কিছু চকলেট হোক। মানে এই যে পাবে না কথা যখনই বলে দিল, তখন সে তার বাবা মায়ের কথা শুনে সেই কাজটা করবে। এই যে আমরা যেমন ভালো রেজাল্ট যখন করব, নিশ্চয়ই বাবা মা খুশি হবেন, অনেকে পুরস্কার করবেন। এটাই হচ্ছে বাহ্যিক পেশনার একটা অন্তর্গত। বুঝতে পারলাম? বলো, আমরা এটুকু পড়ে নিলাম কিন্তু পেশনা থেকে যা কিছু যাবতীয় যা প্রশ্ন যদি কোনো জায়গায় বুঝতে পারো বা না পারো তাহলে কি বলতে পারো। এবার কিন্তু আমরা ম্যাসলো থিওরি ধরবো। পেশনা থেকে কাউরি কোনো প্রশ্ন আছে? নেই তো? এবার যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাসলোর তত্ত্ব। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাসলোর তত্ত্ব, ম্যাসলো তোমরা নাম শুনেছো? হ্যাঁ কি না? তোমরা ম্যাসলো নাম শুনেছো? ম্যাসলো 2021 সালে টেট পরীক্ষা কারা দিয়েছিলে? যেটা 17-তে বিজ্ঞপ্তি দিয়েছিল, কোভিড এর পরে পরীক্ষাটা হয়েছিল। 2021 কেউ আছো আমাদের মধ্যে কেউ? নেই। এই 2021 সালে কিন্তু এই ম্যাসলোর তত্ত্ব থেকে প্রায় দুটো প্রশ্ন পড়েছিল। কোন প্রশ্নটা পড়েছিল দেখবে? ম্যাসলোর কোন তত্ত্বে নিডস ফর লাভ অ্যান্ড এক্সট্রিমের চাহিদার কথা বলা হয়েছে? তা তোমরা বলো তো যে কোন তত্ত্বের স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম, কোনটা? নিডস ফর লাভ অ্যান্ড এস্টিম, মানে শিশুরা যেমন ভালোবাসা পেতে চায়, ঠিক সেভাবে অন্যদেরকে ভালোবাসতে চায়। এটি কোন স্তরের অন্তর্গত? পরীক্ষায় দিয়ে দিতে পারে বা বলে দিতে পারে যে সেফটি নিড, শারীরবৃত্তীয় চাহিদা বা নিরাপত্তা বোধের চাহিদা, সাইকোলজিক্যাল নিড, শারীরবৃত্তীয় চাহিদা। প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন পড়বে। তাহলে আমরা পড়বো সেটাই ম্যাসলোর তত্ত্ব। প্রেষণার বিভিন্ন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মনোবিদ কয়েকটির তথ্য আলোচনা করেছেন। এই সকল তত্ত্বের মধ্যে উল্লেখযোগ্য ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ক্রমপর্যায় তত্ত্বের প্রবক্তা কে, তখন উত্তর কি হবে? ম্যাসলো, তাই তো? প্রেষণার ভিত্তি হিসেবে
চাহিদা পূরণের ক্রমপর্যায়কে গুরুত্ব দিয়ে বিজ্ঞানী এই তত্ত্ব আলোচনা করেছেন। তার মধ্যে জীবজগতের প্রত্যেকটি প্রাণীকে বেঁচে থাকতে হলে একান্ত আবশ্যক কিছু চাহিদা পূরণ হওয়া দরকার। ক্রমাগত উচ্চত দৈহিক মানসিক পরিবর্তনের 5টি ক্রমপর্যায়ে চাহিদার স্তর অতিক্রম করতে হয়। তার সর্বনিম্ন স্তরটি হলো শারীরবৃত্তীয় চাহিদা। তাহলে পরীক্ষায় প্রশ্ন থাকে যে ম্যাসলো তত্ত্বের সর্বনিম্ন স্তরটির নাম কি? শারীরবৃত্তীয় চাহিদা, ভালোবাসার ও একাত্মতার চাহিদা, আত্মশ্রদ্ধার বা আত্মসম্মানের চাহিদা, না আত্মপ্রতিষ্ঠার চাহিদা? কোনটা হবে? কোনটা হবে বলো? ম্যাসলোর সর্বনিম্ন স্তরটির নাম কি বললাম? কি হবে শঙ্কর? শোনা যাচ্ছে শঙ্কর? শোনা যাচ্ছে? সর্বস্তরের চাহিদা কোনটা? কোনটা বললাম? তখন মনে রাখতে হবে যে শারীরবৃত্তীয় চাহিদা। এবার এই শারীরবৃত্তীয় চাহিদাটা কি স্যার, নিরাপত্তা চাহিদাটা কি স্যার, এটা আমরা পড়বো। দেখো, শারীরবৃত্তীয় চাহিদা হচ্ছে মানুষের প্রয়োজনে যে যে চাহিদাগুলি আমরা মেটাই। যেমন শরীরের প্রয়োজন মেটাই। কেন প্রয়োজন মেটাই? কারণ প্রাণীদের মতো বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু তার সমস্ত উপাদানের মধ্যে যে ক্রিয়াকলাপ করে থাকে তার মধ্যে একটাই অন্তর্গত যে শারীরবৃত্তীয় চাহিদা। এই চাহিদা মানুষকে খাদ্য সংগ্রহ, খাদ্য গ্রহণ করার জন্য প্রেরণা যোগায়, যার অভাবে এই চাহিদা পূরণ হয় না। আর এই শারীরবৃত্তীয় চাহিদা পূরণ হলে তবেই পরবর্তী পর্যায়ে চাহিদা পূরণ করার জন্য মানুষ কি হয়? সচেষ্ট হয়। অর্থাৎ শারীরবৃত্তীয় চাহিদা মানে কি বললাম? শারীরবৃত্তীয় চাহিদা মানে হচ্ছে তোমার সেটা শরীরের প্রয়োজন মেটানোর চাহিদা হতে পারে, খাদ্যের চাহিদা হতে পারে, কোনো একটা ভালো জায়গায় বসবাস করব সেই চাহিদা হতে পারে। তারপর কোনো সময় দেখা যায় যে তোমার সব চাহিদা যদি পূরণ হয় তাহলে তোমার মন খুশি, আর যদি এগুলোর মধ্যে যদি কোনোটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু তোমার কি হবে? একটা পরবর্তী পর্যায়ের জন্য তোমার কিন্তু কি করতে হবে? অপেক্ষা করে থাকতে হবে। অর্থাৎ তোমার কিন্তু সচেষ্ট হতে হবে। নিরাপত্তা চাহিদা মানে নিরাপত্তা বোধের সৃষ্টি। নিরাপত্তা বলি না যে সঠিকভাবে জীবনযাপন করার জন্য যাতে আমাদের কোনো বিপদ আপদ না আসে, অর্থাৎ একটা নিরাপত্তা বোধ যাতে তৈরি করা দরকার। যেমন ধরো নিরাপত্তার চাহিদার মধ্যে আমি বলতে পারি গৃহেতে আমরা কি করি? আশ্রয় নিই, তাই তো? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ঝড়ঝঞ্ঝার বা বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। তারপরে কি? পরিবারের অন্য মানুষ, সমাজ বন্ধু, এই যে আমার বিপদের সময় হয়তো আমার বাড়ির পাশের লোকেরা আমার বিপদে এগিয়ে এলো, তারাও কিন্তু নিরাপত্তা চাহিদার মধ্যে কিন্তু অন্তর্গত। অর্থাৎ তারাও কিন্তু আমাদেরকে নিরাপত্তা কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ সমাজে একে অপরের জন্য যে অংশীদার বা যেটাকে আমরা বলছি ভাগীদার, এটাও কিন্তু একটা নিরাপত্তার চাহিদা। ভালোবাসার ও একাত্মতার চাহিদা, শিশুরা এই চাহিদার মধ্যে অন্তর্গত। সাধারণভাবে জন্ম থেকেই অন্যের স্নেহ ভালোবাসা পেয়ে বড় হয়, না হলে তার পক্ষে পূর্ববর্তী চাহিদাগুলি পূরণ করা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ একজন শিশু যদি প্রথম অবস্থা থেকেই যদি তার বাবা মায়ের ভালোবাসা যদি না পায়, তাহলে দেখবে সে সঠিকভাবে বড় হতে পারে না। অর্থাৎ বড় হওয়ার পেছনেও কিন্তু বাবা মায়ের একটা বিশাল বড় ভূমিকা থাকে। যেমন ভালোবাসা পেতে চাই, ঠিক একইভাবে অন্যকে ভালোবাসতেও, মানে ও যে যদি ভালোবাসা পায় তার বাবা মায়ের কাছ থেকে, তাহলে ওই শিশুটাও কিন্তু অন্য সময় তার সহপাঠীদেরকেও ভালোবাসবে স্কুলে, এটা স্বাভাবিক কথা। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাইছি যে যে যেমন ভাবে যাকে ভালোবাসা দেবে তার পরবর্তী ক্ষেত্রেও সে কিন্তু সেরকম ভাবেও কিন্তু ভালোবাসবে। এটা কিন্তু ম্যাসলো বলেছেন। বিদ্যালয়ে যে শিক্ষার্থী শিক্ষকদের অবহেলা
অবিচারের শিকার, তার পক্ষে বিদ্যালয়ের শিক্ষকদের ভালোবাসা সম্ভব নয়, কারণ শিক্ষকদের অবিচার শিক্ষার্থীকে নিষ্পত্তাহীনতার দিকে ঠেলে দেয়। আগে ছিল যে খুব কড়া শাসন ব্যবস্থা ছিল, দেখবি স্কুলে পড়াশোনা না পারলেও শিক্ষকরা শিশুদেরকে বিভিন্ন শাস্তি দিতেন, কিন্তু এখন দেখবে সেইগুলো আস্তে আস্তে উঠে গিয়েছে। কারণ এখন চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম, শিশুদের ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু শিক্ষকদের পড়াতে হবে। একজন শিশু যদি চাই যে পড়াশোনার মাঝে মাঝে আমরা গান করব, আমরা গল্প শুনবো, সে একটা শিক্ষক মহাশয় কিন্তু তাই করতে হবে, তাকে বেশি ধমক দিয়ে চলবে না, শাস্তি দিলেই হবে না। তাহলে এটাকে আমরা কি বলছি? ভালোবাসা। অর্থাৎ তোমাকে যেমন ভালোবাসছে তুমিও তো তাদেরকে কিন্তু কি করতে হবে? ভালোবাসতে হবে। তারপরে কি? আত্মশ্রদ্ধা ও আত্মসম্মানের চাহিদা, নিজের প্রতি শ্রদ্ধাবোধ, গুরুত্ব, আস্থা ইত্যাদি মিলে যে জটিল কিন্তু ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়, তাকে বলা হয় আত্মসম্মান। তাহলে আত্মসম্মানটা কি? আত্মসম্মান হচ্ছে নিজের প্রতি শ্রদ্ধা থাকবে, আস্থা থাকবে, তোমার নিজের প্রতি একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছি আত্মসম্মান। যে ব্যক্তি নিজেকে অশ্রদ্ধা করে বা অপরকে শ্রদ্ধা করে না, মানুষ সামাজিক জীবগোষ্ঠী হলেও প্রত্যেকটি ব্যক্তি নিজস্ব স্থান থাকে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ব্যক্তি যদি নিজেকে অশ্রদ্ধা করে, অর্থাৎ আমি আমাকেই অশ্রদ্ধা করছি, হয়তো কোনো কিছু খারাপ গুণে হয়তো আসক্ত, অপরকে হয়তো আমি শ্রদ্ধা করছি না, মানছি না, তাহলে কিন্তু আমি কিন্তু সমাজে কিন্তু সঠিক কিন্তু জীব না। কোনো ব্যক্তির ভালোবাসা ও একাত্মতার চাহিদা পূরণ না হলে আত্মসম্মানের চাহিদা পূরণের জন্য কোনো প্রেরণা জাগ্রত হওয়া সম্ভব নয়। ওই একটা কথাই আমি প্রথমবারেই বললাম যে কোনো শিশুর যদি বাবা মায়ের বা নিজের পরিবারের সমাজের যদি ভালোবাসা যদি ঠিকঠাকভাবে একাত্মতার চাহিদা যদি পূরণ না হয়, তাহলে কিন্তু সে কখনোই তার মনের মধ্যে কিন্তু সেই প্রেরণা কিন্তু কি হবে না? জাগ্রত হতে কিন্তু পারবে না। লাস্ট, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ম্যাসলোর তত্ত্বে আত্মপ্রতিষ্ঠাকে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ম্যাসলোর ক্রমপর্যায় তত্ত্ব কতগুলি স্তরে বিভক্ত? 5 ভাগে। ভাগগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে, কারণ এখনকার সময় দেখা যাচ্ছে পরীক্ষায় যে একটার সাথে আর একটা কিন্তু মিলিয়ে দিচ্ছে, তোমাকে সঠিকটা কিন্তু খুঁজে বের করতে হবে। প্রথম হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসার ও একাত্মতার চাহিদা, আত্মশ্রদ্ধা ও আত্মসম্মানের চাহিদা, আর একটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রত্যেকটা স্তর পরপর কিন্তু মনে রাখতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পরীক্ষায় প্রশ্ন থাকলো যে ম্যাসলোর তত্ত্বের সর্বনিম্ন স্তরটি হলো, তখন তোমাকে সর্বনিম্ন স্তরটি মনে একদম শেষে যে স্তরটি আছে সেটা তোমরা করে দিলে একদম 0 পেয়ে গেলে। সর্বনিম্ন স্তরটা আমি বারবার বলে দিলাম, শারীরবৃত্তীয় চাহিদা। যদি বলে যে ম্যাসলোর সর্বোচ্চ চাহিদা কোনটি, তখন শেষে যেটা থাকবে সেটা থাকবে কিন্তু সর্বোচ্চ চাহিদা। যেমন হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদাটাকে ম্যাসলোর তত্ত্বের সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। এই লাইনগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক, হ্যাঁ, সর্বনিম্ন। কিন্তু আমরা যখন সেগুলোকে যখন ভাগ করছি তখন কি মনে হচ্ছে যে শারীরবৃত্তীয় চাহিদাটাই মনে হয় সর্বোচ্চ, তাই না? তো এটা কিন্তু একটুকু মানে কনফিডেন্স করে নিতে হবে নিজের মধ্যে, যে স্যার বলেছেন যে শারীরবৃত্তীয় চাহিদাটাই কিন্তু কি সর্বনিম্ন, আর সর্বোচ্চ মানে যেটা সবারই শেষে থাকবে, যেমন হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদাটাকে এখানে বলেছে যে সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। কি? আত্মপ্রতিষ্ঠার চাহিদা হচ্ছে যে আত্মসম্মানের চাহিদা। আত্মসম্মানের চাহিদা মানে আমরা বুঝি যে সবাই সবাই নিজেকে যদি প্রতিষ্ঠাত যদি না হয়, তাহলে আমাদেরকে কেউ শ্রদ্ধা করবে সমাজে? হ্যাঁ কি না? সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত যদি না হয়, হয়তো আমার একটা বন্ধু ক্লাস 8 পাস, সে হয়তো প্রতি মাসে হয়তো 30,000 20,000 হয়তো সামথিং কিছু কামায়, মানে অর্থ ইনকাম করে। আমি শিক্ষিত, আমি MA পাস, আমি হয়তো মাস গেলে হয়তো 5,000 টাকা ইনকাম করতে পারি না, তাহলে সমাজে বেশি মানে প্রকৃতপক্ষের দিক থেকে শ্রদ্ধাশীল ব্যক্তি কি হবে? তোমার বন্ধু না তুমি, কোনটা? বন্ধু হবে। কেন বন্ধু হবে?
তোমার তো ডিগ্রি আছে, তার তো ডিগ্রি নেই, সমাজ এসে প্রতিষ্ঠিত, অর্থাৎ কোনো অভাবই তার কাছে ছোট নয়। কিন্তু আমরা কি করি, আমরা হয়তো শিক্ষিত হয়ে হয়তো এমন এমন কাজ থাকে, হয়তো আমরা সেগুলো করতে পারি না, আমাদের নিজের আত্মবোধের লজ্জা লাগে, তাই তো যে সেই কাজটা করব, কাজটা করলে আবার 10 জন কি বলবে। এটা কিন্তু আমরা বাঙালির মধ্যে কিন্তু সবথেকে বেশি দেখতে পাই। তো সেটাই হচ্ছে মেন কথা, এটাই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, অর্থাৎ আত্মসম্মানের চাহিদা পূরণের কথা বলা হয়েছে। সেই মতো কাজে উদ্বুদ্ধ হয়, যেমন প্রত্যেক শিক্ষার্থী তার বুদ্ধিমত্তার প্রয়োগ করতে চায়, তার দক্ষতাগুলিকে ক্রমাগত পরিশীলিত করতে চায়, তার নিজের যে সুপ্ত ক্ষমতা সেগুলি চূড়ান্ত বিকাশের পথে নিয়ে যেতে চায়, আর এর মধ্য দিয়েই তার আত্মপ্রতিষ্ঠা লাভ হয়। অর্থাৎ ওই যে একটা উদাহরণ দিয়ে আমি বলে দিলাম, ওই উদাহরণটাই এখানে একটু বড় করে কিন্তু বলেছে। ম্যাসলোর তত্ত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিষ্ঠা করা হয়েছে, যা পরবর্তীকালে নানা পরীক্ষা নিরীক্ষার প্রমাণিত হয়েছে। তত্ত্বের প্রয়োগগুলির স্থানগুলি সংক্ষেপে উল্লেখ করা হলো। যেমন কি কি? ছোট থেকে আহার, নিদ্রা, বিশ্রাম সম্পর্কে সুরক্ষা এবং অনুরূপ চাহিদাগুলি পিতামাতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নয়, শিশুর চাহিদা বুঝে নিয়ে পূরণ করা দরকার। অর্থাৎ তুমি পারো না যে তোমার নিজের ছেলেকে তুমি তোমার মতো করে মানুষ করতে, তার যেমন চাহিদা, তার যেমন অনুরূপ সেরকম তুমি তোমার মতো করে তাকে কিন্তু তোমাকে মানুষ করতে হবে। অর্থাৎ তার যদি ঘুমাতে ইচ্ছা করে তাকে ঘুমা দিতে হবে, তার চাহিদাগুলি পূরণ করতে হবে, কিন্তু এতটাই তাকে মাথার উপরে রাখলে হবে না, সে যা খুশি যা বলবে তোমাকে সেটা পালন করতে হবে। শুধুমাত্র সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষা দান করা নয়, শিশুরা যাতে নিজেই বয়স উপযোগী সুরক্ষা পেতে পারে তা শেখানো দরকার। অর্থাৎ একজন শিশুকে প্রথম থেকেই শেখাতে হবে যে তুমি যদি সঠিকভাবে যদি পড়াশোনা না করো, সঠিক জায়গায় যদি তুমি না পৌঁছাও, তাহলে কিন্তু তুমি তোমার নিজের যে একটা বয়স, সেটা কিন্তু তুমি বয়সের মধ্যে উপযোগী হতে পারবে না। ছোটবেলা থেকেই নিজের প্রতি আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব জাগাতে হবে, বা তাকে সবসময় নেগেটিভ করলে চলবে না, সবসময় পজিটিভ দিক থেকে তাকে আনতে হবে, আত্মবিশ্বাস জাগাতে হবে যে হ্যাঁ তুমি পারবেই, তোমাকে পারতে হবে, এই একটা ব্যাপার। কারণ মা বাবা অনেকেই তো থাকে যে কি বলবো, যে সবাই তো আর চাকরিজীবী নয়, অনেকেই হয়তো খেটে খাওয়া থাকে, কারণ তাদের তাদের প্রতি বেশি বেশি করে যেন সেটা জাগানো দরকার সমাজের মধ্যে। এটা কিন্তু ম্যাসলো বলে গিয়েছেন। আত্মসম্মান বোধ তৈরি করার সচেষ্ট হওয়া দরকার। সমাজে এসে তুমি নিজের জায়গাটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারো, অর্থাৎ তুমি যেন সমাজের প্রতি তোমার কাজে লাগে, তোমার নিজের কাজে না যে আমার কাজটা হয়ে গেল, সবকিছু হয়ে গেল ব্যাস। সমাজ যেন তুমি তোমার নিজের সম্মানটাকে তৈরি করে নিতে পারো, সেই বোধটাকে তোমার কিন্তু তৈরি করে নিতে হবে। অর্থাৎ বয়স উপযোগী দায়িত্ব দেওয়া, অর্থাৎ দেখা গেল কোন একটা পাড়াতে হয়তো কোন একটা বিপদ হলো, বা কোন একটা সামাজিক অনুষ্ঠান হলো, তোমরা দেখো না যে সামাজিক অনুষ্ঠানে যে যেমন ব্যক্তি তাকে সেরকম কাজে দায়িত্ব দেওয়া হয়। কাউকে হয়তো মানুষকে পরিচালনা করার দায়িত্ব থাকে হয়তো বেশি বেশি যারা বয়স্ক থাকে। ছোটরা কি করে, ছোটরা হয়তো বিভিন্ন ধরনের কাজগুলো, হয়তো ডেকোরেশনের কাজগুলো করবে, আমরা স্কুল কলেজে হয়তো দেখতে পাই, তাই তো। এইগুলো কিন্তু কি করতে হবে, সেই উপযোগী দায়িত্বটা কিন্তু মেনে নিতে হবে, এবং বিভিন্ন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান করে তুলতে হবে। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান মানে হচ্ছে ওই যে 25শে বৈশাখ, তারপর 23শে জানুয়ারি, 15ই আগস্ট, তারপর 26শে জানুয়ারি, তাই তো। এই যে একটা বিশেষ দিন আমাদের সমাজের, এই সমাজের যে ঐতিহ্য, এই বিশেষ দিনের বিশেষ মানুষদের যে একটা শ্রদ্ধা জ্ঞাপন, এই শ্রদ্ধা জ্ঞাপনটাও কিন্তু এই আত্মপ্রতিষ্ঠার চাহিদার মধ্যেও কিন্তু অন্তর্গত। কারণ ব্যাখ্যা সহ স্পষ্ট নির্দেশ, শাস্তি ও পুরস্কারের বেলায় স্বচ্ছতা, স্পষ্ট সামঞ্জস্যপূর্ণ নীতি, পিতামাতা শিক্ষকদের নিজের আচরণ সম্বন্ধে সচেতন থাকা, এইসব নিরাপত্তা বোধের অন্যতম উৎস। অর্থাৎ কারণ ব্যাখ্যাকে স্পষ্টভাবে নির্দেশ করতে হবে, শাস্তি দেওয়ারও প্রয়োজন আছে, তাকে পুরস্কৃতও করতে হবে। অর্থাৎ স্পষ্টভাবে তুমি তোমার নিজের সমাজে বেঁচে থাকার যে সামঞ্জস্যপূর্ণ নীতি, সেই কাজগুলো তুমি কিন্তু করবে। অর্থাৎ পিতামাতা শিক্ষকদের মধ্যে যে আচার আচরণ, তাদের সম্বন্ধ ধরে ডাকা, এগুলো কিন্তু একটা নিরাপত্তা বোধের চাহিদার মধ্যে কিন্তু অন্যতম উৎস।
দেখো এখানে একটা পিরামিড দিয়ে দিয়েছে, অবশ্যই তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এই পিরামিডটা সবাই কিন্তু একটু খাতাতে নোট ডাউন করে নেবে, তাহলে এতগুলো স্তর মনে রাখা দরকার নেই। দেখো এখানে প্রথমে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। কি কি উদাহরণ দেওয়া আছে দেখো নিচে লিখে নাও। অ্যাচিভিং ওয়ান্স ফুল প্রোটেনশন, স্টিমিং নিডস, যেটাই পড়লাম, যে উদাহরণগুলো পড়লাম। তারপরে বিলঙ্গিং অ্যান্ড লাভ নিডস, তোমাকে ভালোবাসবে, তুমি অপরকেও ভালোবাসবে। সেফটি নিডস, আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা আত্মসম্মানের চাহিদা বা নিরাপত্তা বোধের চাহিদা। সাইকোলজিক্যাল নিডস, দেখো এখানে কিন্তু উদাহরণগুলো দেখো পরপর দিয়ে দিয়েছে। দেখো সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে ফুড, ওয়াটার, ওয়ার্মথ, রেস্ট। সেফটি নিড মানে কি সিকিউরিটি, সেফটি। বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস মানে কি ইন্টিমেট রিলেশনশিপ, ফ্রেন্ডস। এস্টিমেটস নিডস মানে হচ্ছে প্রেস্টিজ, মানে তোমার যে একটা আত্মসম্মান, মান সম্মান বোধ। ফিলিংস অনুভূতি অফ অ্যাকোমোডেশনস বা উপলব্ধি। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই উদাহরণগুলো মনে রাখবে। তারপর দেখো এখানে স্তরগুলো দিয়ে দিয়েছে, যে সেলফ ফুলফিলমেন্ট নিডস কোন স্তরটাকে বলে, প্রথম স্তরটাকে বলে বেসিক নিডস, যেটাকে আমরা বলছি একদম শেষ স্তর। আর সাইকোলজিক্যাল নিডস মানে মাঝামাঝি যে স্তরটা থাকবে, তাই তো। এটা কিন্তু খাতাতে কিন্তু নোট ডাউন করে নেবে, পরীক্ষার সময় কিন্তু তোমাদের সহজে কিন্তু সেটা বুঝতে পারবে। বলো কারোর কিছু অসুবিধা? যেটুকু পড়ালাম ম্যাসলো এবং মোটিভেশন বা প্রেরণা, বলতে পারো। কারোর কিছু অসুবিধা আছে? পাপিয়া, রিম্পা, শঙ্কর, পরের দিন কিন্তু পড়া ধরবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরের দিন পড়া ধরবো। পড়া বলতে না পারলে সঙ্গে সঙ্গে লেফট। কারোর যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করে নিতে পারো, যে স্যার এই জায়গায় বুঝতে পারছি না, আরেকবার বলে দেন। এই পেশনা এবং যেটুকু পড়ালাম ম্যাসলো, এই তত্ত্ব থেকে একদম পুরোপুরি কিন্তু পড়া ধরবো পরের দিন বুধবার প্রথমেই। যাকে খুশি তাকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি কিন্তু আজকে বারবার বলে যাচ্ছি, যদি কারোর অসুবিধা হয় বলতে পারো। কোনটা গো? ম্যাসলো থেকে একদম লাস্টে কোনটা বলো তো, আমাকে বলে নাও তো। এই যে ছকটা? ও আচ্ছা, সাইকোলজিক্যাল নিডস। আচ্ছা, সাইকোলজিক্যাল নিডস গুলোই বললাম যে তোমাকে এখান থেকে উদাহরণগুলো মনে রাখতে হবে। উদাহরণগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এক্সাম গুলো মানে আমি বলতে চাইছি, যদি কাউরির যদি এই পয়েন্ট গুলো মনে না থাকে, সাপোজ মনে থাকতে নাও পারে পরীক্ষার সময়, তাহলে তোমরা এই ছকটাকে ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিও। এই ছকটা, এই ছকটার পরে কোন ছক, এই ছকটা পরে কোন ধাপ, কোন ধাপ, মানে এখানে তো পাঁচটা ধাপ, ম্যাসলোর তো পাঁচটা পর্যায় দেখলাম এ থেকে ই। তাহলে এই ছকটা আমার এখানে করে দেওয়া আছে, তার একটাই উদ্দেশ্য, যে তোমরা যাতে পরীক্ষার সময় ওই টাইমটার মধ্যে যাতে মনে করতে পারো যে কোনটার কোন জায়গাতে কি আছে। ওকে, চলো আমরা কিছু এমসিকিউ করব। যেটুকু পড়ালাম তার মধ্যে কি কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখব। তোমরা প্রত্যেক কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, অনুপ্রেরণা শেখার প্রক্রিয়ায় সঠিক উত্তর কি হবে? অনুপ্রেরণা শেখার প্রক্রিয়ায়, ভুল বলো কিন্তু বলো। শিক্ষার্থী স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে, পুরনো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে, শিক্ষার্থীদের চিন্তা করতে বাধ্য করে, না তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে? কোনটা? অপশন ডি। অপশন ডি প্রত্যেকে, না কেবল দুজন? বিটা হতে পারে, মানে দুইয়েরটা। দুইয়েরটা। আর কেউ? আর কেউ?
অরিত্রী, সঠিক উত্তর কি হবে? কারেক্ট। ডিটা যারা অ্যান্সার বলেছে, অপশন 4 বা অপশন আমাদের হিসাবে ডিটা হচ্ছে তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে, এটাই হচ্ছে অনুপ্রেরণা। একটু আগেই বললাম যে তরুণ শিক্ষার্থী বলতে বোঝাচ্ছে যেখানে শিশু শিক্ষার্থী, তাদের মধ্যে শেখার যে একটা প্রবণতা বা শিখবই, আজকে এইটা শিখাবে, এটা শিখবই, সেটাই হচ্ছে অনুপ্রেরণা। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। আর দুইয়েরটা যারা বললো পুরনো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য, এটা কি করে হবে? অনুপ্রেরণার মধ্যে কি দুইয়ের পয়েন্টে কিছু পার্থক্য আছে? বুঝতে পারছি আমরা মামনি? তাহলে এটা হবে না, দুইয়েরটা হবে না, তাহলে অপশন চারেরটা সঠিক। হ্যাঁ, প্রশ্ন দেখে অ্যান্সার সেট করো। শিক্ষাদান অনুপ্রাণিত হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। শিক্ষাদান অনুপ্রাণিত হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। সঠিক উত্তর কি হবে? 3 নাম্বার প্রত্যেকে অনুপ্রাণিত বলেছে, কিন্তু মানে কি কারণে অনুপ্রাণিত হবে? যখন তুমি শিক্ষার্থীদের কি করবে, প্রশ্ন করবে, তাই না? তুমি যখন শিক্ষার্থীদের প্রশ্ন করবে তখন তোমার সেই প্রশ্ন করে মানে প্রশ্ন করবে, সেই প্রশ্নটা দেখে সে কিন্তু উত্তর দেওয়ার জন্য অনুপ্রেরণা লাভ করবে, অর্থাৎ সে কিন্তু উত্তর দেবে। তাহলে অপশন সি। খাতায় লিখে নিতে পারো কিন্তু এইগুলো উত্তরগুলো। নিচের কোনটি অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত শিশুদের একটি বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্য নয়, নয় বলেছে। তা নয় যদি বলে তাহলে কোনটা ওরা করব? নিচের কোনটি অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত শিশুদের একটি বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্য নয়, মানে কোনগুলো বটে সেগুলো প্রথম দেখে নেব। দেখো, একটু আগেই পড়ালাম, তারা তাদের কাজ করতে উপভোগ করে, এটা কি বটে না নয়? ক্ষেত্রে বটে, উপভোগ করে। তারা কাজ করার সময় উচ্চস্তরের শক্তি প্রদর্শন করে, মানে মোটিভেশন দেওয়ার মতো যেন কেউ থাকে তার পাশে, বলেছিলাম কিন্তু কোন একটা লাইনে। তারা চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে। হ্যাঁ, কোনো একজন শিক্ষার্থী যখন কোনো ক্লাসে পড়বে তখন অবশ্যই মানে কি বলবো, তোমার প্রতি একটা তার থাকবে, মানে তাকে যেন আমি হারাতে পারি এরকম একটা প্রবণতা বা তাগিদ। তারা সব সময় সফল হয়, এটা সঠিক এটা। তাহলে 4 নম্বরটা। নেক্সট, বহিরাগত প্রেরণা অন্তর্ভুক্ত হতে পারে। দেখো, পরীক্ষায় এইরকম প্রশ্ন কিন্তু 2024 সালে টেটে পড়েছিল। আমি যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করছি এই রকম প্রশ্ন কিন্তু সিডিপিতে দিয়েছিল, কোন একটা প্রশ্ন মনে পড়ছে না সামথিং। বহিরাগত প্রেরণা অন্তর্ভুক্ত হতে পারে প্রশংসা এবং দোষ, একটু আগেই পড়লাম, মনে পড়ছে? বাহ্যিক প্রেরণা, প্রতিদ্বন্দ্বিতা, পুরস্কার ও শাস্তি, ফলাফলের জ্ঞান। তার এখানে দিয়ে দিয়েছে 1 এবং 2, 1, 2 এবং 3, শুধুমাত্র 2, এই সবগুলো। 2 নম্বরটা সঠিক বলছো? একটু ভেবে বলো, একটু ভেবে বলো কি বলেছিলাম সেই জায়গাতে, মনে পড়ছে? পুরস্কার। তাহলে জায়গাটা দেখো, কিন্তু দেখো প্রশ্ন দেখো একদম ডিপ থেকে কিন্তু প্রশ্নটা হচ্ছে। আমি একটু আগেই তোমাদের পড়ালাম ফলাফলের জ্ঞান লাভ করবে, মানে ফলাফলের জ্ঞান মানে কি? বাহ্যিক প্রেরণা, অনুপ্রেরণা করবে, পুরস্কার দেবে, কখনো তুমি তাকে শাস্তি দেবে। কেন শাস্তি দেবে? কারণ সে যদি তোমার কথা না শোনে, সে যদি তোমার কথা শুনে তুমি তাকে পুরস্কার করবে। প্রতিদ্বন্দ্বিতা, তোমার প্রতি তার একটা কোনো মানে কি বলবো একটা প্রতিদ্বন্দ্বী থাকবে, যে তাকে যেন হারাতে পারা যায়।
মানে বহিরাজগতের কথা বলছি কিন্তু এটা। প্রশংসা এবং দোষ, শিশুদেরকে ভালো কাজ করলে, ভালো পড়াশোনা করলে তাকে প্রশংসা করবে, গুড, গুড বয়, বাহ খুব সুন্দর পেরেছো তুমি। আবার যদি ভুল করে তখন তুমি কি বলবে? হয়নি, ভালোভাবে কিন্তু পড়াশোনা করে আসতে হবে। তো এগুলো কি বহিরাগত মধ্যে নয়? অপশন 4, নিচের কোনটি বিবৃতি নয়? বিবৃতি নয় বলেছে, একটি প্রক্রিয়া হিসাবে অনুপ্রেরণার জন্য উপযুক্ত, মানে এগুলোর মধ্যে কোনটা অনুপ্রেরণার জন্য উপযুক্ত নয়? সঠিক উত্তর কি হবে? অনুপ্রেরণা, সেই মনে পড়ছে, সেই প্রেষণার পরে পড়ালাম, সেই অনুপ্রেরণার যে প্রক্রিয়া পর্যায়গুলো মনে করো ভালো করে। সম্মান, শারীরবৃত্তীয়, সামাজিক না স্ববাস্তবকরণ, কোনটা? অনুপ্রেরণা কোনটা বললাম? আচ্ছা, 5-এরটা, হ্যাঁ। নিচের কোনটি বিবৃতি নয় একটি প্রক্রিয়া হিসাবে অনুপ্রেরণার জন্য উপযুক্ত, মানে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি নয় উপযুক্ত, মানে অনুপ্রেরণার জন্য উপযুক্ত হবে না, কোনটা? দেখো, একটি এটি একজন ব্যক্তি এটি একজন ব্যক্তিকে একটি লক্ষ্যের দিকে অগ্রসর হতে দেয়, এটা কি সঠিক না হবে না? হবে, হবে। এটি ব্যক্তির জৈবিক চাহিদা পূরণ করে, ওই যে একটু আগেই বললাম, খিদা, ঘুম, শারীরিক চাহিদা, তাই না? এটা পড়লাম তো একটা জায়গাতে, মনে মনে পড়ছে কোন পয়েন্টে পড়লাম, সেই জৈবিক চাহিদা, সামাজিক নিরাপত্তা পড়লাম তো এরকম ভাবে, তো 2-এরটা সঠিক। এটি একটি মনস্তাত্ত্বিক উচ্চাকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করে, এটাও বললাম, এটাও সঠিক। এটি একটি অপ্রীতকর পরিস্থিতি থেকে দূরে রাখে, এই লাইনটা কি কোনো জায়গায় পড়েছি আমরা? অপ্রীতকর, অস্বাস্থ্য, এর দাগটা, তাহলে অপশন উপযুক্ত নয়, মানে এই বিবৃতিগুলোর মধ্যে হবে না। এই যে লেখা আছে নিচের কোনটি বিবৃতি নয় একটি প্রক্রিয়া হিসাবে অনুপ্রেরণার জন্য উপযুক্ত, মানে অনুপ্রেরণার জন্য এই বিবৃতিগুলির মধ্যে কোনটি উপযুক্ত নয়, বোঝা গিয়েছে? 6 নম্বর, অনুপ্রেরণা প্রয়োজনের সাথে শুরু হয়, আমাদের সকলের মধ্যে বিদ্যমান, প্রয়োজন ছাত্র প্রথম পূরণ করতে ঝোঁক হবে যে সম্পর্কীয়, সম্মান, শারীরবৃত্তীয়, সামাজিক না স্ববাস্তবকরণ? দেখো, অনুপ্রেরণা, একটুকু ভাবো, ভাবো ভালো করে মামুনি, প্রশ্নটা পড়ো ভালো করে, যে কি বলে, দেখো, অনুপ্রেরণা প্রয়োজনের সাথে শুরু হয়, আমাদের সকলের মধ্যে বিদ্যমান, মানে তোমার নিজের মধ্যে প্রয়োজনে ছাত্র প্রথম পূরণ, মানে তুমি পূরণ করবে কোনো, আমি সে বললাম যে কোনো একটা চাহিদা যদি পূরণ না হয় সেটা ঝুঁকি নিতে হবে, তাহলে কোনটা হবে? 4-এরটাকে স্ববাস্তবকরণটা কি করে হবে? শারীরবৃত্তীয়, এই যেখানে বলেছে না, যে এখানে প্রথমে তুমি দেখে নাও না, যে আমাদের সকলের মধ্যে বিদ্যমান, প্রয়োজন ছাত্র প্রথম পূরণ করতে ঝুঁকি হতে হবে, মানে আমি সেই কাজটা করবোই, বললাম না একটু আগে, যে আমার যদি কোনো চাহিদা যদি না মেটে তাহলে আমি তো সমাজের পক্ষে বেঁচে থাকার প্রতি আনুকূল্য নয়, তো সেটা কি শারীরবৃত্তীয় বা জৈবিক চাহিদা, যেটা আমি একটু আগেই বললাম, তাহলে অপশন 2। নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি প্রাথমিক উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়? প্রাথমিক উদ্দেশ্য কোনটা? শারীরবৃত্তীয় উদ্দেশ্য, মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য না শিক্ষামূলক উদ্দেশ্য, কোনটা প্রাথমিক উদ্দেশ্য? প্রাথমিক উদ্দেশ্য মানে আমাদের শরীরের মধ্যে কোনগুলো থাকবে? জৈবিক চাহিদাগুলো থাকবে, তৃষ্ণা থাকবে, তারপরে ঘুম থাকবে, শারীরিক চাহিদা থাকবে, তাহলে সেগুলোর মধ্যে কোনটা পয়েন্টের মধ্যে পড়ছে? শারীরবৃত্তীয় উদ্দেশ্য। 8, অনুপ্রেরণার তত্ত্ব অনুসারে একজন শিক্ষক শেখার উন্নতি করতে পারেন, অনুপ্রেরণার তত্ত্ব হিসাবে একজন শিক্ষক শেখার উন্নতি করতে পারেন, সঠিক উত্তর কি হবে? একজন শিক্ষক শেখানোর জন্য কোন তত্ত্বটাকে অনুপ্রাণিত করতে পারেন শিক্ষার্থীর কাছে? শিক্ষার্থীদের কাছ থেকে বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ করা, অবশ্যই।
এক একটা হতে পারে। তারপর তো point করে নিই। প্রত্যাশার অভিন্ন মান নির্ধারণ করা না, এটা তো হবে না। কারণ সবারই কাছে তো আলাদা, আলাদাভাবে তো উনি নিতে পারেন না। যা হবে একই। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রত্যাশা না রাখা, এটা তো হবেই না। শিক্ষার্থীর কাছ থেকে অত্যন্ত উচ্চ প্রত্যাশা স্থাপন করা, এটা কখনো দেখেছো? যে একদম শিক্ষক মহাশয় শিক্ষার্থীর কাছে একদম উচ্চ আশা রাখছে যে সে ফার্স্ট হবেই। একেরটা হবে ৮ নাম্বারটা। দেখো অপশন গুলো কিন্তু এলিমিনেট কিভাবে করতে হয় সেজন্য তোমাদের প্রশ্নগুলো কিন্তু বারবার আমি করাচ্ছি, নাহলে কিন্তু আমি বলে দিতে পারতাম যে এগুলো তোমরা বাড়িতে দেখে নিও, কারণ এখানে অ্যান্সার দেওয়াই আছে নিচে। একজন ছাত্র একটি মেডিকেল কলেজে ভর্তির জন্য একটি প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পরিশ্রম করে। ছাত্রকে অনুপ্রাণিত বলা হয় স্বতন্ত্রভাবে, অভ- অভিজ্ঞতাগতভাবে, আভ্যন্তরীণভাবে না বাহ্যিকভাবে? আভ্যন্তরীণভাবে এই যে তুমি পরীক্ষা দেবে, যা বললাম না, পরীক্ষা দেবে, পরীক্ষা তুমি পাস করবে, সেই পাস করার জন্য তোমাকে কি করতে হবে? ভেতরে একটা শক্তি রাখতে হবে, আভ্যন্তরীণ প্রেরণা। একজন অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত ছাত্রের জন্য, একজন অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত ছাত্রের জন্য অনুপ্রেরণার স্তর একজন বহিরাগতভাবে অনুপ্রাণিত ছাত্রের চেয়ে কম। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নেই, পুরস্কারের প্রয়োজন নেই, না বাহ্যিক পুরস্কার রাখা যথেষ্ট নয়? কোনটা? একজন অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত ছাত্রের জন্য, একজন ছাত্র প্রথম থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, তাহলে তাকে কোনটা করা প্রয়োজন নেই? সে পড়াশোনার প্রতি একদম মনোযোগ হয়ে গিয়েছে, সে সঠিক সময় স্কুল যাচ্ছে, খাচ্ছে, নিজের ভালো মন্দ বুঝছে, তাহলে কোনটা হবে বলো? অপশন সি। পুরস্কারের প্রয়োজন নেই, তাকে কি আর নতুন করে পুরস্কার দিতে হবে? সে তো বুঝে গিয়েছে। বাহ্যিক পুরস্কার রাখা যথেষ্ট নয়, আর পুরস্কারের প্রয়োজন নেই। বাহ্যিক পুরস্কার রাখা যথেষ্ট নয়, পুরস্কারের প্রয়োজন নেই, দুটো কথার মধ্যে কোনটা মিস্টেক যাচ্ছে বলো তো? অনুপ্রেরণার স্তরে একজন বহিরাগত আনুপ্রাণী, এটা তো যারা বাধ্য করে পড়াশোনা করাচ্ছে তাদের বাড়ির গার্জেনরা, এটা তো হবেই না। পুরস্কারের প্রয়োজন নেই। আর একজন বলল যে বাহ্যিক পুরস্কার রাখা যথেষ্ট নয়। বাহ্যিক পুরস্কার রাখা মানে আমরা কোনটা বুঝছি? মানে বাহ্যিকটা রাখা যথেষ্ট নয় কিন্তু আভ্যন্তরীণ রাখা যথেষ্ট আছে। ভালো করে বোঝার চেষ্টা করো কথাটা। একজন ছাত্র, ধরো একটা ক্লাস 10 এর ছাত্র, সে পড়াশোনার প্রতি খুব সচেষ্ট, পড়াশোনা করতে হবে ভালোভাবে, আমাকে রেজাল্ট করতে হবে, বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, এরকম একটা জায়গায় আমি পড়ালাম কোন একটা জায়গাতে। তো এখানে চারেরটা বলছে যে বাহ্যিক পুরস্কার রাখা যথেষ্ট নয়, তার মানে তাকে অভ্যন্তরীণ পুরস্কৃত করতে হবে। আর এখানে তিনেরটা যে পুরস্কারের প্রয়োজনই নেই, তাহলে কোনটা হবে? তিনেরটা হবে। তাহলে বাহ্যিক না রাখলে তাকে তো অভ্যন্তরীণভাবে পুরস্কৃত করতেই পারে তার বাবা মা। নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি প্রাথমিক উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়? প্রাথমিক বলেছে। ওই মনস্তাত্ত্বিক উদ্দেশ্যটা আছে, প্রাথমিক উদ্দেশ্য বিবেচিত হয়। ও দাঁড়া দাঁড়া, না 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 না, এটা ভুল আছে, অ্যান্সারটা ভুল আছে। অ্যান্সারটা ভুল আছে গো, অ্যান্সারটা এখানে 2 দিয়ে দিয়েছে, তো এখানে তোমার হবে 1 হবে। এ হবে, এ এখানে 1 হবে। মানে এখানে 1 2 করে আমি এখানে মানে সাজানোটা আমি ভুল করেছি। এখানে এ বি সি ডি করে আমি এখানে 1 2 দিয়ে দিয়েছি, তো সেখানে ওই জন্যই 2 হয়ে গেছে। না, এখানে এ হবে, করে নাও। হ্যাঁ, এখানে এ করে নিও। বাকিগুলো ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, এখানে এ হবে, এ 7 এর 2 এরটা এ হবে, ঠিক আছে? প্রত্যেকে করে নাও, ভালো ভালো বলেছে, নাহলে অসুবিধা হতো, ঠিক। নেক্সট, কৃতিত্বের প্রেরণা হলো, কৃতিত্বের প্রেরণা হলো, কৃতিত্ব বলে না, কৃতিত্ব একদম মানে প্রেরণা মানে তার শক্তিটাকে জাগাবে কে?
সাফল্য এবং ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করার ইচ্ছা, আবেগপ্রবণভাবে কাজ করার প্রবণতা, চ্যালেঞ্জিং কাজগুলিতে অবিরত থাকা প্রবণতা, ব্যর্থতা এড়ানোর প্রবণতা। সঠিক উত্তর কি হবে? কৃতিত্বের ধারণা, চ্যালেঞ্জিং কাজগুলিকে অবিরত থাকার প্রবণতা। তুমি যখন কৃতিত্ব সাফল্য লাভ পেয়ে যাবে তখন আর চ্যালেঞ্জ তোমাকে আর গ্রহণ করবে না। তুমি যে চ্যালেঞ্জের প্রতি তুমি সচেষ্ট ছিলে সে চ্যালেঞ্জ তো তোমার সফল হয়ে গেল, তাই না? তাহলে অপশন সি, 11C। দেখুন 11 3 আছে, দেখো এখানে 11C হবে এখানে। লাস্ট প্রশ্ন আজকে আমাদের এই চ্যাপ্টার থেকে। খাদ্য পাওয়ার জন্য একজন মহিলা তার সন্তানকে বিক্রি করছেন, এরকম একটা খবর কিন্তু আমরা সচরাচর ভাবে হয়তো দেখতে পাচ্ছি যে খাদ্য পাওয়ার জন্য তখনকার সময় ছিল হয়তো একজন মহিলা তার সন্তানকে বিক্রি করছেন। খবরটির ভিত্তিতে সবচেয়ে ভালো বোঝা যায় মনোসামাজিক তত্ত্ব, চাঙ্গা পরিস্থিতির তত্ত্ব, মনোবিশ্লেষণ তত্ত্ব, শ্রেণীবদ্ধ চাহিদার তত্ত্ব। সেই যেটা পড়লাম একটু আগে, ওই পিরামিডটা। পিরামিডটা পড়লাম, মনে পড়ছে? খাদ্য পাওয়ার জন্য একজন, মনে এটা পড়িনি, মনে ওখানে একটা জায়গা ছিল যে যখন কোনো কিছু মানুষ যখন কোনো কিছু তার মানে মেটানোর জন্য যখন তার নিজের মধ্যে যখন সত্তাকে যখন বিক্রি করে দেয়, তখন এই খবরটির ভিত্তিতে সবচেয়ে ভালো বোঝা যায় সে কি করতে পেরেছে নিজের লাইফে, সে নিজের লাইফের মধ্যে কি করতে পেরেছে বলে সে জিনিসটা করতে পারছে। নিশ্চয়ই এক একটা হবে না, এক একটা করলে হয়তো সে করতে পারতো না, তার মধ্যে একটা বিবেক বুদ্ধি কাজ করতো। তাহলে অপশন এ ভুল, মানে অপশন এ হবে না। চাঙ্গা পরিস্থিতির তত্ত্ব, এটা তো পড়িনি কোনো জায়গাতে হয়তো আমরা। মনোবিশ্লেষণ তত্ত্ব, এটা সেই একই। মনোসামাজিক মনোবিশ্লেষণ তত্ত্ব সেই একটা পর্যায়ে পড়ে যাচ্ছে। তা লাস্ট কি পড়ে থাকলো? শ্রেণীবদ্ধ চাহিদার তত্ত্ব। হ্যাঁ, চাহিদার তত্ত্ব যে বললো সঠিক উত্তর অপশন ডি। ওকে, মানে তার চাহিদা আছে, তার নিজের মধ্যে চাহিদা আছে, ওই জন্যই এই ঘটনাটা আলাদাভাবে দিচ্ছে যে খাদ্য পাওয়ার জন্য একজন মহিলা তার সন্তানকে বিক্রি করছেন। এটা মানে হচ্ছে যে নিজের কিছু মেটানোর জন্য সে কিছু বাহ্যিক জিনিসটাকে হয়তো তার নিজের মধ্যে আনতে চাইছেন, নিজের সত্তার মধ্যে আনতে চাইছেন। এই উদাহরণটা মানে এইটাই। তার মধ্যে কি মানে কিসের প্রয়োজন তার মধ্যে? তাহলে সেটা তার মধ্যে চাহিদার তো প্রয়োজন। সেটা ম্যাসলো কিন্তু প্রথমেই কিন্তু জৈবিক তত্ত্বে কিন্তু বলে দিয়েছেন। তাহলে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভালো লাগলো প্রত্যেকে আছে ক্লাসটা সিডিপির? বোঝাতে পারলাম? এখান থেকে কোনো প্রশ্ন এলে আশা করছি কারোর অসুবিধা হবে না, না হবে পরীক্ষার সময়? ডিটেলস কিন্তু বুঝিয়ে দিলাম কিন্তু একদম। হয়তো এটা নিয়ে অনেকে হয়তো সংশয় থাকে, প্রত্যেক স্টুডেন্টই প্রতি বছরই আমি দেখি এখান থেকে এক দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষা এসেই থাকে। তো তোমরা ভালোভাবে এটা আরেকবার পড়ে নেবে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে আজকে কিংবা কালকের মধ্যে। আর আজকে রাত্রে 8:30টার সময় যেটা কলকাতার লিঙ্কে আমি ইভিএস পড়াবো আজকে একটা অন্য ইনস্টিটিউশনে। তোমরা হয়তো নাম শুনেছো বলতে গেলে, 22 নাম শুনেছো, 22। তো সেই ইনস্টিটিউশনে আজ থেকে আমার পরিবেশ বিদ্যার পাঠদান শুরু। তোমরা ইচ্ছা করলে কিন্তু জয়েন করতে পারো, যেহেতু তোমাদের পরিবেশের ক্লাসটা হয়নি গত বৃহস্পতিবার, তো সেই পরিবেশের ক্লাসটা তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, 8:30 থেকে 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু আমি লিঙ্ক দেবো। এই লিঙ্কটা কিন্তু আমাকে, আমি কিন্তু ক্রিয়েট করবো না, এই লিঙ্কটা ওরা দেবে আমাকে। এখনো পাইনি আমি লিঙ্কটা। তো লিঙ্কটা পেলে তোমরা ক্লাস করবে না করবে না তাহলে কিন্তু আমি দেবো, কিন্তু এটা তোমাদের জন্য কিন্তু নয়। আমরা পড়াবো, আমরা পেডাগজি থেকে এবার শুরু করব। মানে তোমাদের কন্টেন্ট দিয়ে শুরু করছি, ওদের পেডাগজি দিয়ে শুরু করবো, কারণ ওদের পেডাগজির প্রতি বেশি ঝোঁক। ঠিক আছে, তোমরা করতে পারো, কিন্তু তাহলে তোমাদের ক্লাসটা সপ্তাহে 2 দিন হয়ে যাবে ইভিএসটা। মানে রবিবার 9টা থেকে হয়ে যাবে, আর বৃহস্পতিবার দিন যেমন আছে সেরকম তো আছেই বলতে গেলে। তোমার তাহলে ম্যাথের ক্লাসটাও 2 দিন পেয়ে যাচ্ছে, ইভিএস ক্লাসটাও 2 দিন হয়ে যাচ্ছে, মানে তাহলে তো একদম ভালোই হয়ে গেল বলতে গেলে। হ্যাঁ বলো। এটা ওই ওই মক টেস্টের ম্যাথ গুলো এখন হবে না, এখন সমাধান হবে না, ওগুলো যখন প্র্যাকটিস সিজন নিয়ে আসবো তখন বলবে। ধরিত্রী,
হ্যাঁ, না, আমি বুঝতে পারছি। কালকে নয় মানে কালকে নয়, কালকে নয় মানে যেদিন আমার প্র্যাকটিসের সিজন আসবে সেদিন তুমি ওগুলো লিখে নাও খাতাতে, মানে একটা জায়গাতে তুমি লিখে নাও যে স্যার এই মক টেস্টের এই অ্যান্সার গুলো বলেছিলেন। মানে আমি ওইগুলো জন্য একটা টাইম রাখবো তোমাদের। বুঝতে পেরেছো অরিত্রি? আমি করাবো, ওগুলো করাবো। ম্যাথের জন্য প্র্যাকটিস সেট এ ক্লাস যখন হবে তখন ওগুলো তখন আলোচনা করব। ঠিক আছে। এখন ওগুলো করতে দাও, এখন ওগুলো যাইনি, এখন কমপ্লিট করি সিলেবাস। তারপর ক্লাস কারা কারা করতে চাও? ক্লাস কারা কারা করতে চাও একটা হ্যান্ড রাইজ দাও কিন্তু। তাহলে গ্রুপে লিংক পাবে নাহলে পাবে না। আর 8:30 থেকে 9টার মধ্যে